আচ্ছা, আমরা গত ক্লাসে ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ারের মধ্যে রিলেশনশিপ দেখছিলাম। একটা ভোল্টেজ নিছিলাম, একটা কারেন্ট নিছিলাম, তোমরাটাকে গুণ দিছিলাম। গুণ দেওয়ার পরে একটা ইকুয়েশন আসছে, এই যে এটা। So, আমি বলছিলাম যে এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশন। সো এটা কেন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ, এটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। গত ক্লাসেও কিছুটা দেখছি। আর হচ্ছে এরপর যেটা দেখছিলাম যে আরএমএস ভ্যালু কেন আসলে ইফেক্টিভ ভ্যালু, মানে এসি পাওয়ারের ক্ষেত্রে একটা এসি ওয়েভ ফর্মের আরএমএস ভ্যালুকে কেন আমরা এটা ডিসি ইকুইভ্যালেন্ট হিসাবে চিন্তা করতে পারবো, কেন পাওয়ারের জন্য এটা ইফেক্টিভ কারেন্ট বা ইফেক্টিভ ভোল্টেজ আর কি। সো ওই জিনিসটা হোপফুলি ক্লিয়ার যে এসির ক্ষেত্রে আমি যদি একটা ওয়েভ ফর্মের আরএমএস ভ্যালু বাইর করতে পারি, তাহলে ওইটাকে আমি ডিসি পাওয়ারের ইকুয়েশনে জাস্ট বসায় দিতে পারবো। ডিসি পাওয়ারের যেরকম আমরা পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট ক্যালকুলেট করি, সো এসি পাওয়ার ক্যালকুলেট করার সময় আমার জাস্ট আরএমএস ভ্যালুগুলো বাইর করতে হবে, ভিআরএমএস এবং আইআরএমএস। তারপর বিআরএমএসকে আইআরএমএস দিয়ে গুণ দিলে আমি এসি সার্কিটের পাওয়ার পেয়ে যাব। ঠিক আছে। সো ওই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছি, এটার প্রুফ সহ দেখছি, আর লেংদি আলোচনা আছে। কারো যদি এটা নিয়ে কনফিউশন থাকে এখন কোয়েশ্চেন করতে পারেন, বা হচ্ছে ভিডিওটা দেখেও কোয়েশ্চেন করতে পারেন। কারো কি এটা নিয়ে কনফিউশন আছে যে আরএমএস ভ্যালু যে ইফেক্টিভ ভ্যালু? হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, তেমন কোশ্চিন নাই, তবে হচ্ছে দুই একজন নতুন আসছে তো হুম হুম। একটু জাস্ট যদি সামারাইজ করে দিতেন স্যার, তাহলে অন্তত আজকে যেগুলো আগাবেন তখন হচ্ছে মাঝখান থেকে কোশ্চিন হবে না স্যার আবার। আচ্ছা, ওকে। সো আপনার বেসিক্যালি এখানে চিন্তা করতেছে একটা এসি সার্কিট, ভিটি হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স, এটার ওয়েভ ফর্মটা যা ইচ্ছা তা হইতে পারে। এটা কিছু একটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দিচ্ছে। তো আমরা জানি যে আমার যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে হয়, তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটাকে স্কোয়ার করে, মানে আমরা জানি পাওয়ারের ইকুয়েশন হচ্ছে সিম্পলি কি, সো বেসিক্যালি আমার পাওয়ার হচ্ছে ভোল্টেজ গুণ ইকুয়াল টু ভিআই কারেন্ট। কস থিটা। হ্যাঁ, না, জাস্ট ডিসি, ডিসির ক্ষেত্রে চিন্তা করেন। সো ডিসির ক্ষেত্রে আমি জাস্ট একটা যদি ডিসি ভোল্টেজ দিই, ফলে যদি একটা ডিসি কারেন্ট উৎপন্ন হয়, তাহলে যে ভি কে যদি আমি আই দিয়ে গুণ দিতে পারি, তাহলে ওই সার্কিটের পাওয়ার পেয়ে যাই, তাই না? সব কিছুই হচ্ছে ডিসি ডিসি। সো এরপর আমি যদি একটু ওমের লটা ইউজ করি, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এখানে আমি বি এর জায়গায় কি বসায় দিতে পারতেছি, আই আর বসায় দিতে পারতেছি ইনটু আই। তাহলে আমার পাওয়ারের আরেকটা ইকুয়েশন হইতে পারে কি, আই স্কোয়ার আর। ঠিক আছে। সো এই সব কিছুই হচ্ছে ডিসির জন্য। সো ফর ডিসি। স্যার আরো একটা তো হয় স্যার, আই সমান ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর হবে। হ্যাঁ, ওইটাও হয়। সো ওইটাও লিখে রাখতে পারি। সো ভি স্কোয়ার বাই আর, এটাও হইতে পারে। সো বেসিক্যালি এটাও পাওয়ার। সো এই পি ইকুয়ালস টু ভি আই, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এগুলো সব হচ্ছে ডিসির জন্য। তো এখন আমরা চিন্তা করি যে এসির জন্য তাহলে কি হবে। সো আমরা জানি এসিতে কারেন্টগুলো দেখতে এরকম হয়, আইটি ইকুয়ালস টু আইএম, একটা ম্যাক্সিমাম কারেন্ট থাকে, কস ওমেগা টি প্লাস একটা ফেজ থাকে, আমরা আপাতত ফেজটা ইগনোর করি, ফেজ জিরো ধরে নিই আর কি। সো বেসিক্যালি এসিতে আমার কারেন্টটা এরকম হয় না। এখন আমার জি তাহলে স্যার। এসির জন্য প্রতিটা মোমেন্টে আমার পাওয়ার এক এক রকম হয়। সো কারণ কারেন্টটা তো প্রতিটা মোমেন্টে এক এক রকম, তাই না? টি এর মান চেঞ্জ হলে আই এর মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখানে টি এর বিভিন্ন মানের জন্য আমি
প্রত্যেক মোমেন্টে আলাদা আলাদা কারেন্টের মান পাবো। সো পিটিটাও আমার ওরকম, মানে প্রত্যেক মোমেন্টে পাওয়ারটাও এরকম বিভিন্ন রকম হবে। সো বেসিক্যালি বিভিন্ন রকম হইলেও এটার ফর্মুলা হবে কি, এই যে এটার মতোই আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই আই স্কোয়ার টি ইন্টু আর। ঠিক আছে, এটুক কি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে। সো কিন্তু আমার তো প্রত্যেক মোমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার জন্য কোনো কাজ নাই। আমার তো দরকার যে এই কারেন্টটার কারণে সে অন অ্যাভারেজ প্রত্যেকটা টাইম সাইকেলে, মানে আমি ধরে নিছি কারেন্টটা পিরিয়ডিক, তাহলে অন অ্যাভারেজ প্রত্যেকটা টাইম সাইকেলে সে কত পাওয়ার নিচ্ছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক মোমেন্টে কত কারেন্ট নিচ্ছে এটা আমার জন্য আসলে ইম্পর্টেন্ট না। মানে এটার কোটি কোটি ভ্যালু থাকবে, এগুলোর জন্য আমি কি করব, আমার দরকার হচ্ছে প্রত্যেকটা পিরিয়ডে সে অন অ্যাভারেজ কত পাওয়ার ড্র করতেছে, ওই অনুযায়ী আমি তাকে পাওয়ার সাপ্লাই দিব, তাই না? সো এটার যদি আমার অ্যাভারেজ পাওয়ারটা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে আপনারাই বলেন। আপনারা অ্যাসাইনমেন্টটা করছেন এবং আমি খুবই প্রাউড যে আপনারা এটা ঠিকঠাক করতে পারছেন। সো থ্যাংক ইউ। মানে কয়েকজন করছে আর কি, মানে সবাই এখনো জমা দেয় নাই, হোপফুলি বাকিরাও করতে পারবে। সো যেহেতু আপনারা অ্যাসাইনমেন্টটা করছেন, সো এখন এই কোয়েশ্চেনটার আনসারও আপনারা হোপফুলি দিতে পারবেন। সেটা হচ্ছে তাহলে এটার অ্যাভারেজ পাওয়ার কত হবে, অ্যাভারেজ পাওয়ার আমি কিভাবে ক্যালকুলেট করব? তাহলে স্যার হচ্ছে ভিআরএমএস আর আইআরএমএস বের করতে হবে। অত জটিল না, আমার জাস্ট এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন আমি প্রত্যেক মোমেন্টে হচ্ছে পাওয়ারের মান পাচ্ছি। তাহলে অন অ্যাভারেজ আমাকে বের করতে হলে একটা ইন্টিগ্রেশন করতে হয় না, ওই ইন্টিগ্রেশনটা জি কীরকম? স্যার, জি স্যার। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা তাহলে করতে হবে স্যার। হ্যাঁ, সো ইন্টিগ্রেশনটা বলেন। সো এটা হচ্ছে পিটি, ইন্টিগ্রেশন পিটি স্যার। পিটিকে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো? জি স্যার, শুধু কিসের পিটি কে করলে সাপেক্ষে? টি এর সাপেক্ষে স্যার। টি এর সাপেক্ষে, তাহলে ডিটি। পিটি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন, তাহলে স্যার 1/t হবে স্যার টোটাল। হ্যাঁ, সো টোটালটাকে 1/t দিয়ে ভাগ করতে হবে। আরেকটা মিসিং জিনিস আছে, সেটা হচ্ছে কোথা থেকে কোথায়, জিরো। হ্যাঁ জি জিরো স্যার, থেকে একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। একটা সিঙ্গেল টাইম পিরিয়ড পর্যন্ত, মানে একটা টাইম পিরিয়ডের অ্যাক্রসে অ্যাভারেজ করলে আমার পুরো ওয়েভফর্মটার অ্যাভারেজ বের হয়ে যায়, তাই না? কারণ একই টাইম পিরিয়ডটাই তো বারবার রিপিট হইতে থাকে। সো আমি যদি যে কোনো একটার জন্য হিসাব করি তাহলে তো মানে আমি কমপ্লিট অ্যাভারেজটাই পেয়ে যাচ্ছি, পুরো ওয়েভফর্মটার অ্যাভারেজটাই পেয়ে যাচ্ছি। বেসিক্যালি আমার প্রথম পিরিয়ডের, ফর এক্সাম্পল এটা দেখতে এরকম, সো আমার প্রথম পিরিয়ডের অ্যাভারেজ যদি এরকম আসে, সেকেন্ড, এই যে সেকেন্ড পিরিয়ডটাও তো একজ্যাক্ট সেম জিনিস, তাহলে ওইটার অ্যাভারেজও এটাই আসবে, থার্ডটার অ্যাভারেজও ওইটাই আসবে, বুঝতে পারছেন? সো আমি জাস্ট জিরো থেকে একটা টাইম পিরিয়ড পর্যন্ত ইন্টিগ্রেট করলেই হচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে, পি অফ টি এর মান আমরা যেটা জানি সেটা বসাই দিতে হবে। সো 1/t, 0 থেকে টি, পি অফ টি এর মান কত, আই স্কোয়ার অফ টি ইন্টু আর ইন্টু ডিটি। দেন এখানে দেখেন আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আর বাইরে চলে আসবে, আর বাইরে চলে আসলো, আর ডিভাইডেড বাই টি। আর এখানের ভিতরে কি থাকলো, 0 থেকে টি আই স্কোয়ার টি ডিটি। এটুক পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? এটাই হচ্ছে আমার এভারেজ পাওয়ার। ঠিক আছে, এইটুক পর্যন্ত কি সবাই বুঝছেন? মাহমুদ চৌধুরী? জি স্যার। ওকে। সো এখন দেখেন আমার যদি এসি এসি সোর্সটা দিই, দেন একটা রেজিস্ট্যান্স দিই, আমরা অ্যাকচুয়ালি এই সার্কিটটার কথা চিন্তা করতেছি, এই সার্কিটটার কথা চিন্তা করে কাজটা করতেছি, এতটুক পর্যন্ত এই সার্কিটটার কথা চিন্তা করে করছি, তাই না? সো আমি এই সার্কিটটার অ্যাভারেজ পাওয়ার, মানে এই লোডের মধ্যে অ্যাভারেজ পাওয়ার পাবো হচ্ছে এতটুকু। এখন
আমি হচ্ছে এরকম বাঁকাতেরা কারেন্ট চাই না, আইটিটা এরকম উল্টাপাল্টা হোক আমি এটা চাই না। মানে আইটি এর একটা কমন রিপ্রেজেন্টেশন আমি চাই, মানে একটা সহজ রিপ্রেজেন্টেশন চাই, যে এই সেম পাওয়ারটা ডেলিভার করতে হইলে কত ডিসি কারেন্ট এই লোডের মধ্য দিয়ে নিয়ে যাওয়া লাগতো। সো সেটা আমি বের করতে চাই। তাহলে সার্কিটটা আমাকে একটু রিডিফাইন করতে হবে। এখানে এসি সোর্সের বদলে একটা ডিসি সোর্স দিতে হবে। এই লোডটা আমার সেম রাখতে হবে, কারণ এই লোডটার মধ্য দিয়ে সেম পাওয়ার যাইতে হবে। সো লোডটা সেম রাখলাম, এখানেও আর, এখানেও আর। এখন তাহলে এই আমি যেহেতু সোর্স চেঞ্জ করছি, কারেন্টটা চেঞ্জ হবে। সো কিছু একটা ডিসি কারেন্ট ফ্লো হবে, তাই না, আই ইফেক্টিভ। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই ডিসি সোর্সটার কারণে এই রেজিস্টরটা যে পরিমাণ পাওয়ার নিবে, এখানে এই এসি সোর্সটার কারণেও এই রেজিস্টরটা সেম একই পরিমাণ পাওয়ার নিবে। ঠিক আছে। সো সে ওরকম একটা ডিসি সার্কিট, ওরকম একটা ইমাজিনারি ডিসি সার্কিট আমাকে বানাইতে হবে। তাহলে ওরকম ইমাজিনারি ডিসি সার্কিট যদি আমি বানাই, ওরকম আমার একটা বানোয়াট সার্কিট যদি আমি বানাই, রিয়েল লাইফে আছে এটা, বাট আমি কল্পনা করতেছি যে এরকম একটা সার্কিট আছে আর কি, ডিসি সার্কিট। তো সেখানে আমার আই ইফেক্টিভ এই কারেন্টটা, এই ডিসি কারেন্টটা অবশ্যই এই আইটি এর চাইতে দেখতে ডিফারেন্ট হবে না, আইটিটা হচ্ছে লাফালাফি করবে অনেক, বাট এই আই ইফেক্টিভটা একটা জায়গায় স্থির হয়ে থাকবে, তাই না, মানে একটা জি স্যার। ডিসি কারেন্ট হবে। সো এই আই ইফেক্টিভটার মান কত সেটাই আমরা বের করতে যাচ্ছি। সো এখন দেখেন আমি যদি জাস্ট এই আমার ইমাজিনারি সার্কিটটা চিন্তা করি, তাহলে এই ইমাজিনারি সার্কিটটাতে আমার পাওয়ার কত, আই স্কোয়ার ইফেক্টিভ ইন্টু আর না, এটা তো জাস্ট ডিসি সার্কিট, ডিসি সার্কিটের রুল অ্যাপ্লাই করে দিছি, আই স্কোয়ার ইফেক্টিভ ইন্টু আর। এটাই অ্যাভারেজ পাওয়ার, এটাই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এটাই সব কিছু ডিসি সার্কিটে। ঠিক আছে, প্রত্যেকটা ডিসি মোমেন্টও। ডিসি সার্কিটের তো স্যার হচ্ছে একটাই, কারেন্টও হচ্ছে একটা, ভোল্টেজও একটাই হচ্ছে, তাই না হ্যাঁ, স্যার? এবং পাওয়ারও একটা, ওর পাওয়ার কখনো টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না। আমার এই যে এসি পাওয়ারটা হচ্ছে, দেখেন এসি পাওয়ারটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হইতেছিল না, এক এক জি মোমেন্টে স্যার। এক এক রকম পাওয়ার ছিল, এই জন্য আমাকে কষ্ট করে একটা অ্যাভারেজ পাওয়ার বের করতে হয়েছে। কিন্তু ডিসির ক্ষেত্রে তার অ্যাভারেজ পাওয়ারও যা, তার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারও তার, মানে তার পাওয়ারটাও সবসময় একটা কনস্ট্যান্ট লেভেল হয়ে থাকে, কারণ তার কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট। সো ওর কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট, একটা আই ইফেক্টিভে কনস্ট্যান্ট। তাহলে আই ইফেক্টিভকে স্কোয়ার করে এটাকে আর দিয়ে গুণ করলে পাওয়ারটাও একটা সবসময় কনস্ট্যান্ট হবে না। সো ওর হ্যাঁ স্যার। অ্যাভারেজ পাওয়ারও যা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারও তা, প্রত্যেক মোমেন্টে একই পাওয়ার সে কনজিউম করবে। ঠিক আছে। সো এখন দেখেন আমার এই যে আমার ইমাজিনারি সার্কিটের পাওয়ার আর অ্যাকচুয়াল সার্কিটের পাওয়ার সমান হইতে হবে, তাই না, যে এই পি দোনোটা ইকুয়াল হইতে হবে। তাহলে আমি এই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, সরি বুঝতে টাইম লাগতেছে। তাহলে আমি এই পি এর জায়গায় আমার ডিসি সার্কিটের মানটা বসাই দিতে পারি না, আই স্কোয়ার, আই ইফেক্টিভ আই ইফেক্টিভ। স্কোয়ার ইন্টু আর সমান আর বাই টি, 0 থেকে টি, আই স্কোয়ার টি। এই পাশটা জাস্ট আমি লিখে দিছি, কিছুই করি নাই, ডান পাশটা জাস্ট আগেরটা কপি করে দিছি। আর বাম পাশে আমার ওই যে ইফেক্টিভ ডিসি সার্কিটটা, মানে এই এসি সার্কিটের বদলে যদি আমি এমন একটা ডিসি সার্কিট বানাইতাম যেটা, যেটার কারণে আমার সেম পরিমাণ পাওয়ার ড্রপ হয় ওই লোডটার মধ্যে, তাহলে আমার ওই ডিসি সার্কিটটার কারেন্ট হইতো আই ইফেক্টিভ। তাহলে এখন দেখেন আমার এই ইকুয়েশনের দুই পাশে আর আছে, তাহলে আর গুলা আমি কেটে দিতে পারি। তাহলে আই স্কোয়ার ইফেক্টিভ সমান 1/t, 0 থেকে t, আই স্কোয়ার টি ডিটি। এখন দেখেন আই ইফেক্টিভ তাহলে কত, সো আমার ওই ইমাজিনারি ডিসি সার্কিটটার কারেন্ট তাহলে কত হইতে হবে, √1/t, 0 থেকে t, আই স্কোয়ার টি ডিটি, তাই না।
সো আমার এসি সার্কিটের যেটা ইফেক্টিভ কারেন্ট সেটার ইকুয়াল টু হচ্ছে এটা, মানে এসি সার্কিটে এসি কারেন্ট না গিয়ে যদি একটা ডিসি কারেন্ট যাইতো যাতে সেম পাওয়ার জেনারেট হয়, সেই ডিসি কারেন্টটা হচ্ছে এইটা, তাই না? এসি সার্কিটটার মধ্য দিয়ে ওই আঁকা বাঁকা এসি কারেন্টটা না গিয়ে যদি এমন একটা ডিসি কারেন্ট যাইতো যাতে একই পাওয়ার জেনারেট হয়, তাহলে সেই ডিসি কারেন্টটার নামই তো আমরা দিছিলাম আই ইফেক্টিভ। আর আই ইফেক্টিভের মান আসছে কত, এটা না? এখন তাহলে এই আই ইফেক্টিভটা যদি আমি একটু দেখি, আমার হচ্ছে অ্যাকচুয়াল কারেন্টটাকে ফার্স্টে স্কোয়ার করছি, তারপরে সেটাকে অ্যাভারেজ বা মিন করছি। তাহলে প্রথমে স্কোয়ার করছি, তারপরে অ্যাভারেজ করছি বা মিন করছি, তারপরে দেখেন পুরো জিনিসটাকে রুট করছি। তার মানে হচ্ছে ইফেক্টিভ কারেন্ট আসলে আর কিছুই না, আইআরএমএস। সো আই ইফেক্টিভ আসলে হচ্ছে ওই আমার আঁকা বাঁকা কারেন্টটার আরএমএস ভ্যালু যদি আমি হিসাব করি, যা আসবে সেটাই হচ্ছে আমার ওই এসি সার্কিটের ইফেক্টিভ কারেন্ট, যেটার জন্য একই পাওয়ার ওই সার্কিটে ড্রপ হয়। এখন কি ক্লিয়ার এই আইআরএমএসটা ক্যালকুলেশন করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ আইআরএমএসটাই হচ্ছে ইফেক্টিভ কারেন্ট এসি সার্কিটের। হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলে না কেন? জি স্যার। এখন কি ক্লিয়ার নাকি এখনো ডাউট আছে? হ্যালো, হ্যাঁ, শোনা যায় না? শোনা যাচ্ছে না? কথা শোনাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। সো আমি আরএমএস, হ্যাঁ হ্যাঁ, সো আরএমএস ক্যালকুলেট করা কেন ইম্পর্ট্যান্ট আমরা দেখলাম। এখন আমরা তাহলে আমরা অ্যাসাইনমেন্টে অলরেডি একটা আরএমএস ক্যালকুলেট করছি, বাট আমাদের একটা কমন আরএমএস ভ্যালু সবসময় লাগে, সেটা হচ্ছে একটা কারেন্ট যদি এরকম হয় আই অফ টি সমান আই এম কস ওমেগা টি। সো বেসিক্যালি এই সাইনোসোডিয়াল বা কোসাইন ফাংশনের আরএমএস ভ্যালুটা আমার সবসময় প্রয়োজন হয় পাওয়ারের ক্যালকুলেশনগুলোতে। সো এটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে আইআরএমএস সমান, এটা আপনাদের জানা থাকার কথা যে আইআরএমএস সমান 1/√2 স্যার ইন্টু আইএম। হ্যাঁ বলেন। স্যার কে জানি ক্লাসটা রেকর্ডটা করলে ভালো হতো স্যার। রেকর্ড তো করতেছি মেবি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার চালু তো করলেন স্যার। হুম। সো আমরা অলরেডি এটা জানি, তাই না? আইআরএমএস সমান 1/√2 ইন্টু আইএম। ম্যাক্সিমাম কারেন্টকে √2 দিয়ে ভাগ করলে আমরা এরকম একটা কোসাইন ফাংশনের আরএমএস কারেন্ট পেয়ে যাই। এটা আমরা আগে থেকেই জানি, বাট এটা কোত্থেকে আসছে সেটাই আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি এই আইআরএমএস এর ভ্যালুটা ক্যালকুলেট করব। সো এটা করতে হলে কি করতে হবে, বাই নাও আপনারা অলরেডি জানেন আইআরএমএস সমান 1/t √IM, আইএম স্কোয়ার স্কোয়ার করে দিতে হবে, যে রুট মিন স্কোয়ার, তাহলে আগে স্কোয়ার করে নিতে হবে আইএম স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, এরপর ডিটি দিয়ে গুণ করে 1/t করলে 0 থেকে টি, তাহলে আমি স্কোয়ার করলাম মিন করলাম, তারপর আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে রুট করতে হবে। এটুক পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? প্রথমে এই যে স্কোয়ার করছি, যে আমার আইটিটাকে স্কোয়ার করছি, দেন দেখেন এই পুরা জিনিসটাকে আমি অ্যাভারেজ করছি বা মিন করছি। তাহলে প্রথমে স্কোয়ার, তারপরে মিন, তারপরে রুট করছি, পুরা জিনিসটাকে রুট দিছি, তাহলে রুট করছি। এটাই তো হচ্ছে রুট মিন স্কোয়ার, তাই না? জি স্যার।
তাহলে ডান পাশে আমি কি আইআরএমএসটা পাবো না? সো এখন আমার জাস্ট কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করা। সো এটা করে ফেলি। কুইক আইআরএমএস সমান প্রথমেই কি করা যায় বলেন তো? এখানে কোনো কনস্ট্যান্ট কি আছে ভিতরে, ইন্টিগ্রেশনের ভিতরে? স্যার আমার তো মানে পুরোটাই কনস্ট্যান্ট আই এম কস ওমেগা টি। এখানে ভেরিয়েবল হচ্ছে টি, তাহলে পুরাটা কনস্ট্যান্ট কেমনে হয়? কজ ওমেগা টি কি কনস্ট্যান্ট হবে? ডিটি কি কনস্ট্যান্ট হবে? যেগুলাতে মান যেগুলাতে টি আছে সেগুলা তো চেঞ্জ কনস্ট্যান্ট হওয়ার হবে পরে না। স্যার। চেঞ্জ হবে, যে যার যার ভিতর না টি স্যার, এটা আছে। তো টাইম সাপেক্ষে না চেঞ্জ চেঞ্জ হইতে থাকবে। হ্যাঁ, কজ ওমেগা টি তো টাইমের সাপেক্ষে চেঞ্জ হবে, তাহলে এটা কি কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট না। স্যার আই আই এমটা কনস্ট্যান্ট আই এম শুধু। এমটা কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম কারেন্ট এটা কনস্ট্যান্ট। সো আমি এটাকে বাইরে নিয়ে আসতে পারি, ডিভাইডেড বাই টি, 0 থেকে টি cos স্কোয়ার ওমেগা টি ডিটি। দেন আমি একটা ফর্মুলা লিখে ফেলতেছি, এটা যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে এটা কোত্থেকে আসছে বুঝাবো, আর যদি আপনারা অলরেডি জানেন তাহলে দরকার নেই। 0 থেকে টি হাফ 1 প্লাস কস 2 ওমেগা টি। সো কজ স্কোয়ার ওমেগা টিকে যেহেতু সরাসরি ইন্টিগ্রেশন করতে অনেক কষ্ট, এজন্য এটাকে আমি একটা ত্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে এই ফরম্যাটে লিখছি, আর বাকি আছে হচ্ছে ডিটি। সো এই কজ স্কোয়ার ওমেগা টি কেমনে এটা হইলো, এটা কি বুঝার দরকার আছে নাকি আপনারা অলরেডি জানেন? দরকার আছে। দরকার আছে, ওকে। সো তাহলে এটা আমরা আলাদাভাবে দেখি। সো কজ স্কোয়ার ওমেগা টি, এটা আমরা আরেকটু সিম্পল টার্মে দেখি। তো ফর এক্সাম্পল কেউ আমাদেরকে কজ স্কোয়ার এ বাইর করতে বলতেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কজ এ ইন্টু কজ এ। আচ্ছা, এই সাইড থেকে দেখতে অনেক কষ্ট, আমরা হচ্ছে উল্টা সাইড থেকেও দেখি। কস 2 এর মান বাইর করতে বলতেছে কেউ আমাদেরকে। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, এটা ইগনোর করেন আপাতত। সো কেউ একজন আমাদেরকে cos 2 এর মান বাইর করতে বলতেছে, তো আমরা এটাকে cos এর ভিতর a প্লাস a লিখতে পারি না? জি স্যার। দেন আমরা জানি cos a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a, এখানে b এর মানও a, cos a cos a মাইনাস sin a sin a। এটুক তো মনে আছে, cos a প্লাস b এর সূত্র cos a প্লাস b সমান cos a cos কস b এ মাইনাস sin a সাইনে সাইন বি। sin b। ওই জিনিসটা অ্যাপ্লাই করলাম এই জায়গায়, এই যে এখান থেকে এখানে আসার সময়। জি স্যার। সো এটাকে বেসিক্যালি কি লেখা যায়, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, এ ঠিক আছে? দেন আমরা জানি যে cos স্কোয়ার, আমরা জানি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a স্যার, সমান 1। হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। এখানে একটা বেসিক প্রশ্ন স্যার, যদি কস দুইটা থাকার কারণে কস স্কোয়ার নেই, তা এ তো দুইটা আছে, আমি দুইটা স্কোয়ার নিব না কেন হুম, বুঝি নাই বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, স্যার? ও মানে বুঝতে পারছি, ওকে। সো তাহলে ইন্টারেস্টিং তো স্যার হচ্ছে কোয়েশ্চেন। কস স্কোয়ার হুম হুম। এ স্কোয়ার দুইটাই তো হওয়ার কথা স্যার। সো ওকে, আপনি বলতেছেন যে cos a cos a এটা কেন cos স্কয়ার a স্কয়ার হইল না, তাই তো? এটাই তো জিজ্ঞেস জি করতেছেন। স্যার। ওকে, সো বেসিক্যালি জি স্যার। দেখেন এখানে cos কোনো নাম্বার না, cos ইজ এ ফাংশন।
এ অ্যাকচুয়ালি নাম্বার। সো বেসিক্যালি আমি যখন কজ এ ইন্টু কজ এ করতেছি, আমার অ্যাকচুয়ালি যেটা লেখা উচিত সেটা হচ্ছে 2 বার কজ এ গুণ করছি, তাহলে কজ এর উপর হোল স্কোয়ার দেওয়া উচিত, তাই না? হ্যাঁ স্যার। সো এখানে আমার অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এইটা, কারণ আমি তো কজ তো একটা ফাংশন, একটা ফাংশনকে কি স্কোয়ার করা যায় নাকি? একটা ফাংশন, আমি একটা ফাংশনের ভিতর কিছু একটা মান বসাইলাম, তারপর যা রেজাল্ট আসলো সেটাকে আমি স্কোয়ার করতে পারি। যেমন কজের ভিতর এ বসাইছি, ও কিছু একটা আউটপুট দিছে, সেটাকে আমি স্কোয়ার করতে পারি। কিন্তু জাস্ট একটা ফাংশন লন, বা জাস্ট একটা ফাংশন লগকে স্কোয়ার করলে এটা কি মিনিংফুল কিছু? এটার কোনো মিনিং আছে? বা সাইন, না স্যার। সো এটার কোনো মিনিং থাকতে পারে না। সো বেসিক্যালি আমার লেখা উচিত ছিল কজ এ হোল স্কোয়ার, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা কোনো এক উইয়ার্ড কারণে কজ এ হোল স্কোয়ারকে হচ্ছে এইভাবে লিখে। কেন লিখে এটার কোনো রিজন নেই। মানে যখন আমি এটা লিখব, আপনার বুঝতে হবে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? কজ স্কোয়ারে মানে বেসিক্যালি কজ এ কে আমি 2 বার গুণ করছি, কজ এ হোল স্কোয়ার করছি। এখন ক্লিয়ার? সো বেসিক্যালি জি স্যার। এটা এটা পুরাই ইলজিক্যাল, এটা হচ্ছে জাস্ট কনভেনশন আর কি, যে সবাই যেহেতু এভাবে লিখে এই জন্য আমিও এভাবে লিখি, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এটা। বংশ গবেষকেরা পরম্পরা স্যার, উইয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, মানে স্যার বংশ পরম্পরা চলতে আসতেছে, আমরা হ্যাঁ, চলতে হ্যাঁ, হ্যাঁ, আসছি। বংশ পরস্পরায় চলে আসতেছে, সো আমরা কমপ্লাই করতেছি। কিন্তু বেসিক্যালি এখানে মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে কস তো একটা ফাংশন, এটাকে তো স্কোয়ার করার কোনো প্রশ্নই আসে না। আমি একটা সংখ্যাকে স্কোয়ার করতে পারি, একটা ফাংশনকে কিভাবে স্কোয়ার করব? এটা তো জাস্ট একটা অপারেশন। ওকে, সো জি স্যার। এখন আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, তাহলে আমার সাইন স্কোয়ারের মান কি আসতেছে? 1 মাইনাস কজ স্কোয়ারে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কজ স্কোয়ারে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি সাইন স্কোয়ারে, যে 1 মাইনাস কজ স্কোয়ারে। সো আমরা কাছাকাছি চলে আসছি। কজ স্কোয়ারে এটা লিখে দিলাম মাইনাস, সাইন স্কোয়ারের জায়গায় লিখবো 1 মাইনাস কজ স্কোয়ারে। তারপর এখানে কি আসবে বলেন তাড়াতাড়ি? কজ স্কোয়ারে মাইনাস 1 প্লাস কজ স্কোয়ারে, তাহলে এই পাশে 2 কজ স্কোয়ারে মাইনাস 1। আর আমার অ্যাকচুয়াল জিনিসটা কি ছিল? কস 2a, তাই না? তাহলে এই পাশে বসবে কস 2a। তাহলে এর পরের লাইনে আপনি এটা করতে পারেন না, যে 1টাকে এই পাশে আনতে পারেন, 2 কজ স্কোয়ারে সমান 1 প্লাস কস 2a। এটা করা যায় না? জি স্যার। দেন তাহলে আমার কজ স্কোয়ারে কি হলো? কজ স্কোয়ারে সমান হাফ 1 প্লাস কস 2a। সো আমরা তো এখানে বেসিক্যালি এই কাজটাই করছি, যে আমার কজ স্কোয়ার ওমেগা টি ছিল, তো আমরা এটাকে হাফ 1 প্লাস, যে ওমেগা টি হচ্ছে এর জায়গায় আছে, তাহলে এই জন্য কস 2 ওমেগা টি এটা লিখছি, ঠিক আছে? জি স্যার। সরি। সো বেসিক্যালি অনেক লম্বা হয়ে গেল। আইআরএমএস রুট ওভার আইএম স্কোয়ার বাই 2। এখন এটাকে আমি ভেঙে ফেলি। এখানে প্রথমে একটা হাফ ডিটি থাকবে, হাফ ডিটি, আর আবার এটা জাস্ট ভেঙে ফেলতেছি আমি, সো ইন ডিটেল সব কিছু বলতেছি না। cos 2 ওমেগা টি ডিটি, এইটুক বুঝতে কারো প্রবলেম হয়েছে? না স্যার। ওকে, এখন দেখেন এই পাশে আমি একটা
cos ওমেগা টি ডিটি এটাকে ইন্টিগ্রেশন করতেছি। আমরা জানি এটা একটা মানে সাইনোসোডিয়াল শেপের জিনিস। সো এই ইন্টিগ্রেশনটা আমরা যদি করি অনেক জটিল ম্যাথমেটিক্স হবে, কিন্তু আমরা জানি যে এটা যেহেতু পজিটিভ সাইকেল যতটুকু নেগেটিভ সাইকেলও ততটুকু। সো এই জায়গাটা হিসাব করাটা আসলে পয়েন্টলেস, কারণ এটা জিরোই হবে। সো এটা কষ্ট করে আমরা আর হিসাব করব না, এটার জায়গায় আমরা জিরো লিখে দিলাম। আমার কাজ হচ্ছে জাস্ট এই পাশটা নিয়ে। সো আই এম স্কোয়ার বাই টু ইন্টু হাফ, হাফটা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসছে, জিরো থেকে টি ডিটি। এটুক বুঝতে কারো প্রবলেম? আচ্ছা, হোপফুলি নাই। স্যার আবার বলেন স্যার এই জায়গাটাতে। আচ্ছা, সো এই জায়গাটা এইখানে দেখেন আমি একটা cos 2 ওমেগা টি কে, মানে একটা সিম্পল cos ফাংশনকে আমি ইন্টিগ্রেশন করতেছি। তো আমরা জানি cos গুলা দেখতে কিরকম হয়, এরকম যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ, যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ। তাহলে ইন্টিগ্রেশন করলে এই যে যতটুকু পজিটিভ পাবো ঠিক ততটুকু নেগেটিভ পাবো, তাহলে কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে না? জি স্যার, জিরো হবে। সো এই টার্মটা তাহলে জিরো হয়ে যাবে। সো এটা আমাকে আর কষ্ট করে ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, তার জায়গায় আমি জিরো লিখে দিতে পারতেছি। আর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে এই টার্মটা, ঠিক আছে? বুঝতে পারছেন? দেন এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমি হ্যাঁ স্যার। হাফটা বাইরে নিয়ে আসছি। হাফটা বাইরে নিয়ে আসছি, প্লাস জিরো হইলে জাস্ট জিরোই হবে। So এটাও মুছে দিই। দেন আমার এখানে রুট ওভার, এখানে দেখেন আই এম স্কোয়ার বাই 4 আসছে। আর আমরা জানি যে টি কে ডিফারেন্সিয়েট করলে ডি ডিটি অফ টি, ডি ডিটি অফ টি, টি কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে, মানে এখানে কিছু নাই, মানে 1 ইন্টু ডিটি আছে, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে? টি আসবে। যেহেতু টি কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে টি আসবে। ওই যে ঠিক আছে। ল্যাপ্লাস জি আর স্যার। ইনভার্স ল্যাপ্লাসের মতো আর কি। সো টি 0 থেকে টি, আমি হচ্ছে বসাই দিলাম। উপস, আমি উপরে কোথাও একটা ভুল করছি, একটা জিনিস লিখি নাই। সেটা হচ্ছে এই যে টিটা আমি পরের লাইনে গিয়ে লিখি নাই, এই যে এই টিটা। তো এটা লিখে দিই, ও, আচ্ছা, টুটি হবে স্যার। টু টি হবে। So, এখানেও একটা টি হবে। স্যার আরেকবার একটু উপরে উঠাবেন স্যার, হ্যাঁ, উপরের লাইনটা স্যার। এটা স্যার এখানে ছিল আই এম স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি হাফ ওয়ান প্লাস কস টু ওমেগা টি ডিটি, তাই না হুম স্যার? হুম হুম। এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে ওই ওয়ানটাকে আলাদা করে নিচ্ছি, তাই না স্যার? হ্যাঁ, ফার্স্টে হাফটা বাইরে নিছি, হাফটা বাইরে নিয়ে যে আই জি এম স্যার। স্কোয়ার বাই টি এর সাথে গুণ দিয়ে আই এম স্কোয়ার বাই টু টি হয়ে গেছে। ঠিক আছে, হাফটা বাইরে জি স্যার, আসছে। বুঝতে পারছি। আচ্ছা, হাফটা বাইরে চলে আসছে, বাট এখানে হাফ দুইবার হয়ে গেছে। আচ্ছা, তো এখানে জাস্ট ওয়ান হবে আর কি। তাহলে যে নিচেরটা তো স্যার হাফ থাকবে না তো স্যার তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা তো হাফ থাকবে না। ওকে, থ্যাংক ইউ ভুলটা ধরায় দেওয়ার জন্য। সো এখানেও হবে হচ্ছে টু টি। ঠিক আছে, এখন তো অল ওকে। জি স্যার। ওকে, সো এখন এখানে যদি আমি টি এর মান বসাই দিই টি মাইনাস জিরো, তাহলে শুধু টি থাকবে স্যার। হ্যাঁ শুধু টি থাকবে। সো আই এম স্কোয়ার ডিভাইডেড বাই টু টি ইন্টু টি, টি টি কাটা চলে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু
রুট ওভার এই যে im²/2, im²/2, তাহলে এটার উপর রুট বসায় দিলে im স্কোয়ার আর রুট ইনভার্স ফাংশন, root সো 2 কাটা গেল, আর নিচে হচ্ছে √2। তাহলে এই যে IRMS সমান যে cos বা সাইন ফাংশনের জন্য IRMS টা im/√2, সেটা আমরা এখানে প্রমাণ করলাম। ঠিক আছে? স্যার এই এতটুকু প্রমাণ এত বড় স্যার। হ্যাঁ, প্রমাণ করতে হলে একটু কষ্ট করতে হয়। কারণ একবার প্রমাণ করে ফেললে তো শেষ, ওটা সারা জীবন ইউজ করা যায়। জি, সো এখন আমরা দেখলাম যে সাইনোসোডিয়াল ফাংশনের আরএমএস ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম যেই ভ্যালু, আইএম মানে ম্যাক্সিমাম কারেন্টকে √2 দিয়ে ভাগ করলে আমি আইআরএমএস পেয়ে যাই। সো এটা দিয়ে আচ্ছা, সো এইটুক পর্যন্ত বুঝলে আমরা নেক্সট টপিকে মুভ করতে পারবো। সো নেক্সট টপিকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। সো আমাদের ক্লাসটা 9টা পর্যন্ত আছে, হোপফুলি আমরা আমাদের সবগুলা কন্টেন্ট শেষ করতে পারবো আর কি। সো আপনারা কি স্ট্রেস নাকি রিল্যাক্সড? হ্যাভ এ রিল্যাক্স। না স্যার, আপনি বলতে পারেন স্যার। আচ্ছা, ওকে। সো আমরা গত ক্লাসে হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের ইকুয়েশনটা ক্যালকুলেশন করছিলাম, সেটা আসছিল হচ্ছে P = হাফ VMIM cos থেটা ভি হচ্ছে ভোল্টেজের ফেজ আর থেটা আই হচ্ছে কারেন্টের ফেজ। সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখছিলাম যে একটা সার্কিট অন অ্যাভারেজ প্রত্যেকটা টাইম সাইকেলে অন অ্যাভারেজ এতটুক পরিমাণ পাওয়ার কনজিউম করতে থাকে, প্রতি সেকেন্ডে এতটুকু এনার্জি খরচ করতে থাকে আর কি। বেসিক্যালি পাওয়ারের ডেফিনেশন হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু এনার্জি খরচ করে, তাহলে অন অ্যাভারেজ সে প্রতি সেকেন্ডে এতটুকু এনার্জি খরচ করে। সো এটা কি মনে আছে নাকি? হাফ VMIM cos থেটা ভি মাইনাস থেটা আই ছিল যে সেটা। আচ্ছা, মনে না থাকলেও এটা এখন আবার ডিরাইভ করা সম্ভব না, ওটা আপনাকে গত ক্লাসটা দেখতেই হবে আর কি। সো আর অথবা ওই যে আমার লেকচার শিটের প্রথম দিকে একটু দেখে নিলেই মনে পড়ে যাবে। সো আরে ভাই তাড়াতাড়ি। সো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো স্যার, আপনি গত ক্লাসে যে ভিডিও ক্লাসটা দিয়েছেন স্যার হ্যাঁ পাওয়ারের বিষয়ে, হ্যাঁ তো আপনার সাউন্ডটা কিন্তু অনেক কম আসছিল স্যার, শোনা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ সো ওইটা বেসিক্যালি হয়েছিল, আমি রেকর্ডিং সফটওয়্যারে হচ্ছে নয়েজ কমানোর জন্য এই লেভেলটা অনেক কমায় রাখছিলাম, তো ওই কারণে ঝামেলা হয়েছে আর কি। এখন ওইটা কি একদমই বোধগম্য হচ্ছে না? বোধগম্য বলতে কানের মধ্যে দিতে হবে স্যার, কানে লাগে, অথবা স্পিকারে দিতে হবে স্যার। বড় স্পিকারে দিলে সাউন্ড বাড়ে, ইয়া করে দিতে হয় দিতে। তাছাড়া মোবাইলে হলে একটু সমস্যা হয় আর কি স্যার। আচ্ছা, সো মানে একবার দেখতে হয়, আবার আরেকবার শুনতে হবে। আচ্ছা, সো এটা তো আসলে কিছু করার নাই এখন। হোপফুলি আজকে থেকে যেহেতু এটা লেভেলটা ফুল আছে, সো আর সাউন্ড নিয়ে সমস্যা হবে না আর কি নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে জাস্ট রিমাইন্ডার দিয়ে দিই। সো ভিটি ছিল একটা, এই যে ভিএম কজ ওমেগা টি, এটার একটা ফেজ ছিল থেটা ভি। সো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, সিমিলারলি একটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ছিল। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা কী পাবো? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাবো। তারপর আমরা ত্রিকোণমিতির হিসাব নিকাশ করে এটাকে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসছিলাম। ঠিক আছে? সো আমরা দেখছি একটা পার্ট হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট, এটার মধ্যে টি মি কিছু নাই। এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হইলেও প্রত্যেক মুমেন্টেই কিন্তু সে এইটুক পাওয়ার মানে নিচ্ছে। আর এই টার্মটা হচ্ছে টি এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, এটার ভিতরে টি আছে। সো কিন্তু আমরা আরেকটু ক্লোজলি দেখে বুঝতে পারছি কি,
এটা তো একটা কস ফাংশন, জাস্ট এটা যতটুকু পজিটিভ থাকবে এটা নেগেটিভও ততটুকু থাকবে। সো বেসিক্যালি অন অ্যাভারেজে এটা জিরো, এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে অন অ্যাভারেজ আমি পাওয়ার পাবো সার্কিটে শুধুমাত্র হাফ বিএমআইএম কস থেটা ভি মাইনাস থেটা আই। সো একটা এসি সার্কিটে আমরা অন অ্যাভারেজ এই টার্মটার সমান পাওয়ার পাবো আর কি। সো হাফ বিএমআইএম কস থেটা ভি মাইনাস থেটা আই। ওই ক্যালকুলেশনগুলাই হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখছিলাম। এখন কি মনে পড়ছে? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা জাস্ট এই ইকুয়েশনটা ইউজ করি এবং আমাদের আরএমএস ভ্যালুগুলো কাজে লাগাই। সো আমরা জানি একটা এসি সার্কিটে যদি ভোল্টেজ এরকম হয় ভিটি সমান ভিএম কস ওমেগা টি প্লাস থেটা ভি, কারেন্ট যদি এরকম হয় আইটি আইএম কস ওমেগা টি প্লাস থেটা আই, তো দেখা যায় কি আমার এভারেজ পাওয়ারটা ক্যালকুলেট করলে এইটা আসে হাফ ভিএম আইএম কস থেটা ভি মাইনাস থেটা আই। সো এইটুক পর্যন্ত আপনার মনে পড়া উচিত অ্যাট লিস্ট। এখন দেখেন আমরা একটু আগেই বের করছি হচ্ছে ভিএম বাই রুট টু হচ্ছে ভিআরএমএস। তাহলে এগুলো পাশে লিখে রাখি, ভিআরএমএস ইকুয়ালস টু ভিএম বাই রুট টু, আর আইআরএমএস সমান আইএম বাই রুট টু। এগুলো হচ্ছে শুধুমাত্র আমার সাইন ফাংশন অথবা কস ফাংশন হইলে, ঠিক আছে, সাইনোসোডিয়াল ফরম্যাটের হইলে। সো ভিআরএমএস এর মান এটা হয়, আইআরএমএস এর মান এটা হয়। সো আমরা সাইনোসোডিয়ালের ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেশন করতেছি, যে আমার ভিটিও সাইনোসোডিয়াল, আইটিও সাইনোসোডিয়াল। সো আমি এই ফর্মুলাগুলো ডেফিনেটলি এখানে ইউজ করতে পারবো। সো এইটুক পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই যে আমরা সাইনোসোডিয়ালের স্যার হ্যাঁ হ্যাঁ, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আপনারা নিঃসংকোচে কোয়েশ্চেন করতে পারেন। ওকে, নাই। সো এখানে তাহলে আমি এই যে নিচের টুটাকে রুট টু ইন্টু রুট টু লিখতে পারি না? দুইটা রুট টু গুণ করলে তো টুই হবে, তাই না? জি স্যার, পারি স্যার। ভিএম আইএম কস জি থেটা স্যার, ভি জি স্যার। মাইনাস থেটা আই। তাহলে এখন দেখেন এই যে ভিএম বাই রুট টুকে লেখা যায় ভিআরএমএস, আইএম বাই রুট টুকে লেখা যায় আইআরএমএস কস থেটা ভি মাইনাস থেটা আই। দেন এই পাশে হচ্ছে পি, বা যেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজে একটা সার্কিট কি পরিমাণ পাওয়ার ড্র করে সেটা। দেখেন এখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশন এসে পৌঁছাইছি। এই ভিআরএমএস ইন্টু আইআরএমএসকে আমরা এস বলতে পারি কস থেটা ভি মাইনাস থেটা আই। এখন আমরা একটু আগে ডিসকাস করলাম যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস মানেই হচ্ছে এসি সার্কিটে কি পরিমাণ পাওয়ার ড্রপ হচ্ছে, তাই না? এসি সার্কিটের ইফেক্টিভ ভোল্টেজ হচ্ছে ভিআরএমএস, ইফেক্টিভ কারেন্ট হচ্ছে আইআরএমএস। তাহলে আমার ওই এসি সার্কিটটাতে অ্যাকচুয়ালি পাওয়ার, মানে পাওয়ার আসা যাওয়া করতেছে কত, ভিআরএমএস ইন্টু আইআরএমএস, তাই না? ওই এসি সার্কিটটাতে যেহেতু ভি পরিমাণ ভোল্টেজ ট্রাভেল, ভিআরএমএস পরিমাণ ভোল্টেজ দেখা যাচ্ছে ওই লোডটার অ্যাক্রসে। সো বেসিক্যালি আমার এটা যদি এসি সার্কিট হয়, এটা যদি আমার লোড হয়, তাহলে এই লোডটার অ্যাক্রসে যদি আপনি একটা মাল্টিমিটার ধরেন, আপনি ভোল্টেজ পাবেন কত, ভিআরএমএস, যেহেতু এটা হচ্ছে ইফেক্টিভ ভোল্টেজ। আবার এইখানে যদি আপনি এখানে যদি একটা এমিটার বসাই দেন, তাহলে কারেন্ট কত পাবেন, আইআরএমএস পাবেন। তাহলে এই জেড জিনিসটার মধ্যে দিয়ে লোডটার ভিতর দিয়ে, এই লোডটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিআরএমএস, আর এই লোডটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইআরএমএস, ঠিক আছে? তাহলে অ্যাপারেন্টলি এই লোডটাতে পাওয়ার ড্রপ হওয়া উচিত কত, ভিআরএমএস ইন্টু আইআরএমএস।
ইনটু আই। জি স্যার। সো এই জিনিসটাকে আমরা এস লিখলাম। তাহলে অ্যাপারেন্টলি এই সার্কিটে পাওয়ার ড্রপ হওয়ার কথা ভিআরএমএস ইন্টু আইআরএমএস, কিন্তু কিন্তু আনফরচুনেটলি আমি যদি এখানে একটা ওয়াট মিটার ধরি, মানে পাওয়ার মিটার যেটা আছে, ওয়াট মিটার আপনারা কখনো দেখছেন কিনা জানি না। সো আমি নিজেও একবার কি দুইবার দেখছি, এগুলো সাধারণত ল্যাবরেটরিতে থাকে না, মানে ইন্ডাস্ট্রিতে থাকে আর কি। সো ওয়াট মিটার দিয়ে যদি ধরেন, তাহলে দেখবেন যে পাওয়ার ড্রপ হচ্ছে পি, এভারেজ পাওয়ার যেটা আমরা ক্যালকুলেট করছি সেটাই ড্রপ হচ্ছে। এই ভিআরএমএস ইন্টু আইআরএমএসটা আসলে ড্রপ হচ্ছে না, মানে আমার এভারেজে পাওয়ার ড্রপ তো ওইটাই হওয়া উচিত, আমরা তো ক্যালকুলেশন করেই সেটা বাইর করছি। সো ওয়াট মিটারও আমাকে এভারেজ পাওয়ারটা দেখাচ্ছে, কিন্তু আবার দেখেন আমি যদি ভোল্টেজ আর কারেন্টের রেসপেক্টে চিন্তা করি, এটার একটু ভোল্টেজ যাচ্ছে ভিআরএমএস, কারেন্ট আসতেছে আইআরএমএস, তাইলে ভাই এস পরিমাণ পাওয়ার ড্রপ হওয়া উচিত না? এটা অ্যাপারেন্টলি এটা হওয়া উচিত না? অ্যাপারেন্টলি আমার পাওয়ার ড্রপ হওয়া উচিত এস, কিন্তু আসলে হচ্ছে কত? আসলে অ্যাকচুয়ালি হচ্ছে পি। বুঝতে পারছেন? সো এসি সার্কিটে এই উইয়ার্ড জিনিসটা হয়, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি আমার পাওয়ার ড্রপ হওয়া উচিত ভিআরএমএস ইন্টু আইআরএমএস, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার ড্রপ হয় ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থেটা ভি মাইনাস থেটা আই। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এখন আমি যদি সিম্পলি পি বাই এস করি, তাহলে এই পাশে থাকলো কি কস থেটা ভি মাইনাস থেটা আই। এই যে কস থেটা ভি মাইনাস থেটা আই, এটাকেই বলে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সো বেসিক্যালি আপনার যদি 10 পরিমাণ পাওয়ার ভিআরএমএস ইন্টু আইআরএমএস করে আপনি যদি 10 পান, মানে 10 আপনার ড্রপ হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটে ড্রপ হচ্ছে 5 ওয়াট, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? 0.5। 5কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে হাফ মানে 0.5। তো পাওয়ার ফ্যাক্টর হবে 0.5। তো জিনিসটা আরও এভাবে বুঝতে পারেন, এখানে আমরা জানি কজের মান 0 থেকে 1 পর্যন্তই হয়, আর কিছু তো হবে না, তাই না? তো এখানে আমি যদি ফেজ ডিফারেন্স 0 রাখি, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ডিফারেন্স যদি 0 হয়, ফেজ ডিফারেন্স যদি 0 হয়, কজ 0 এর মান কত বলেন তো? 1। 1। তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে 1। তাহলে কজ 0, যখন আমার ফেজ ডিফারেন্স 0, কারেন্ট আর ভোল্টেজ এক্স্যাক্টলি সিঙ্ক হয়ে আছে, কারেন্টের ফেজ যেরকম যেরকম, সো কারেন্টের ফেজ এখান থেকে শুরু হয়েছে, ভোল্টেজের ফেজও যদি এখান থেকেই শুরু হয়, যে এখান থেকেই শুরু হয়, দেখেন কেউ হচ্ছে এরকম শিফট হয়ে নাই। সো আচ্ছা, এটা একই গ্রাফে আঁকাই বেটার। সো আমার কারেন্টও যেই ফেজে আছে, ভোল্টেজও ভোল্টেজও যদি সেম ফেজে থাকে। আচ্ছা, আমি তাড়াহুড়া করতে গিয়ে সুন্দর করে আঁকতে পারতেছি না, সরি, তাড়াহুড়া না করি। সো আচ্ছা আমার স্যার। এটা যদি কস। ভোল্টেজ হয়, তাহলে কারেন্টও হচ্ছে এই সেম ফেজেই হবে, সব সময় সেম ফেজে থাকবে, ঠিক আছে? সো এরকম যদি কেস হয়, তাহলে আমার থেটা বি মাইনাস থেটা আই সমান হবে 0। হ্যাঁ, এবার আপনার কোয়েশ্চেন বলেন। স্যার কস থেটা কস থিটা ভি মাইনাস থিটা আই ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর যদি হয়, হুম, তো এখানে তো আমরা এটাও লিখতে পারি যে অ্যাকচুয়াল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর। এক্স্যাক্টলি ওইটাই বলতে চাচ্ছি। সো অ্যাকচুয়াল পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ডিভাইড করলে আমি পাওয়ার ফ্যাক্টর পাই, ঠিক আছে? আবার এই যে আমার কস থেটা ভি মাইনাস থেটা আই ক্যালকুলেট করলেও সেম পাওয়ার ফ্যাক্টরটা পাই, ঠিক আছে? এখন আমরা এর ভ্যালুগুলো ইন্টারপ্রিট করার চেষ্টা করতেছি, যে
কখন কি হবে, ঠিক আছে? সো আমার যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, কেসটা যদি এটা হয়, নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স, তখন আমার থেটা ভি মাইনাস থেটা আই জিরো আসতেছে, তাহলে কস কস জিরো সমান ওয়ান আসতেছে, তখন আমি পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি ওয়ান। সো পাওয়ার ফ্যাক্টর যদি ওয়ান হয়, দেখেন আমার পি বাই এস সমান ওয়ান, তাহলে পি সমান এস, তার মানে অ্যাভারেজ পাওয়ার যত অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট ইকুয়াল পাওয়ারও তত। পাওয়ার। এখন দেখেন এই যে নো ফেজ ডিফারেন্স কখন হবে, যখন আমার সার্কিটে শুধুমাত্র রেজিস্টিভ লোড থাকবে, যখন সার্কিটে শুধুমাত্র রেজিস্টর থাকবে। আমরা গত ক্লাসে বলছি সেটা, যে আমার সার্কিটের আমি সার্কিটটা রিডিউস করতে করতে আলটিমেটলি যদি জাস্ট একটা রেজিস্টর আসে এখানে, যে কোনো একটা ভোল্টেজ সোর্স, তো এখানে হচ্ছে অনেক কমপ্লেক্স সার্কিট থাকতে পারে, মানে রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, কিন্তু এগুলাকে আমরা জানি যে এই যে থেভেনিন থিওরাম বা নর্টন থিওরাম ইউজ করে ছোট করা যায়, তাই না? তো জি ছোট স্যার। করতে 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 যদি আমি সিঙ্গেল একটা রেজিস্টরে নিয়ে আসতে পারি, মানে আমার লোডটা যদি শুধুমাত্র রেজিস্টিভ হয়, তখনই দেখা যাবে যে আমার এই যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, তাই না? আর যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, তাহলে আমার অ্যাপারেন্ট পাওয়ারও যা, এভারেজ পাওয়ারও তা, এস যা, পিও তা। তার মানে হচ্ছে আমি সার্কিটে যতটুকু পাওয়ার দিচ্ছি, এই যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, অ্যাপারেন্ট পাওয়ার যতটুকু দিচ্ছি সার্কিটটা ড্র করতেছে, আমি ওয়াট মিটার ধরলেও সেম, মানে সেম অ্যাভারেজ পাওয়ার পাবো। বুঝতে পারছেন? যদি পাওয়ার আচ্ছা ফ্যাক্টর স্যার, ওয়ান হয়। আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার যেটা বললেন স্যার, যে রেজিস্টিভ লোড ছাড়া যদি অন্য কোনো লোড না থাকে, সেক্ষেত্রে হচ্ছে ওই পসিবিলিটি আছে যে cos θ ইকুয়াল টু 1 হবে, তাই না স্যার? পসিবিলিটি না, ডেফিনেটলি cos θ ইকুয়ালস টু 1 হবে। কারণ স্যার শুধুমাত্র সেটা যদি হয়, হ্যাঁ। জি স্যার, হুম। আপনি বলেন স্যার। না না, আপনার কোয়েশ্চেন শেষ হয় নাই তো, আপনার কোয়েশ্চেন কি? আচ্ছা আচ্ছা, মানে আমি বলছিলাম স্যার যে সেক্ষেত্রে স্যার আমরা যখন হচ্ছে কোনো ট্রান্সমিশন লাইনের হচ্ছে স্টার্টিং পয়েন্টের আমাদের হচ্ছে পার ফ্যাক্টরটা থাকে, সেখানে তো ওয়ানই থাকে, তাই না স্যার? কিন্তু আমরা যখন ফিডারে যখন লাইনটা দেই, সেখানটা এসে পার ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে কমে যায় কেন স্যার তাহলে? ওখানে তো স্যার শুধুমাত্র কেবলই থাকে, আর কেবলের মধ্যে রেজিস্ট্যান্সটাই শুধু কাজ করে, ওখানে তো আর ক্যাপাসিটিভ কিংবা ইন্ডাকটিভ কোনো লোড থাকে না সো ট্রান্সমিশন লাইনের মধ্যে। তো ওকে, সেখানে কেন হচ্ছে আমার হচ্ছে পার ফ্যাক্টরটা কমতেছে স্যার? মানে আপনি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে গ্রিড, ঠিক আছে? সো জি স্যার। আপনি ফার্স্টে এখানে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতেছেন, তাই তো? এই আপনার ইন্ডাস্ট্রি কানেক্টই করেন জি নাই, স্যার। সুইচটা অফ, এখানে না পাওয়ার ফ্যাক্টর না দেখতেছেন, স্যার। ঠিক আছে? আমি কি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, সো এইখানে পাওয়ার ফ্যাক্টর আপনার মতে ওয়ান আসা উচিত। হ্যালো, সো ওয়ান আসা উচিত স্যার, মানে এগুলা তো ওয়ানই থাকে স্যার, ওই ইন্ডে তো স্যার হচ্ছে ওয়ান থাকে স্যার। আচ্ছা, সো এইখানে ওয়ান থাকা উচিত, কিন্তু বাংলাদেশে কেন থাকে না সেটা জিজ্ঞেস করতেছেন তো? বাংলাদেশের ক্ষেত্রে না স্যার, অন্যান্য জায়গায়ও এটা হয়, যে হুম আমার গ্রিডে তো উৎপাদনের পর ওখানটায় যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে, হ্যাঁ, হুম হুম যে কোনো ইন্ডাস্ট্রিতে দেওয়ার আগে কিংবা কোনো সাবস্টেশনে ঢোকার আগে হুম হুম, দেখা যায় যে ওখানে তো হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে আমি যখন হচ্ছে লাইন দিব, তো আমার হচ্ছে লাইনের পাওয়ার ফ্যাক্টরটা চেক দেওয়া হয়। চেক দিয়ে তো আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে ওই অনুযায়ী আমি ক্যাপাসিটর ব্যাংক লাগাবো কিংবা যে কোনো কিছু পিএফআই ইমপ্রুভ করার জন্য সিস্টেম ইউজ করবো, তাই না স্যার? হ্যাঁ 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 তো তার জন্য আমি হচ্ছে আমার লাইনের হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা তখন ক্যালকুলেশন করতে হচ্ছে। তো হ্যাঁ, তখন দেখা যায় যে যে ওই গ্রিডের যে পাওয়ার ফ্যাক্টর, মানে স্টার্টিং পয়েন্টে যে পাওয়ার ফ্যাক্টরটা ছিল, সেটা হচ্ছে এই ইন্ডে আমি যে এখানে ইউজ করব, ইউজ করার আগে সেখানে পাওয়ার ফ্যাক্টরটা দেখা যায় যে এক থাকে না, কমে যায়। ওকে ওকে। সো তখন হচ্ছে এটা আমাকে এটা ইউজ কেন করতে হচ্ছে। কমে যায়? হ্যাঁ
হ্যাঁ স্যার, আচ্ছা, যেহেতু আমার ট্রান্সমিশন লাইনে তো কোথাও আমি হচ্ছে ক্যাপাসিটিভ লোড কিংবা ইন্ডাকটিভ লোড স্যার। ওকে, ওকে, বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন। সো আপনার এটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এই প্রবলেমটা আসলে ইলেকট্রিক্যাল প্রবলেমও না, এটা হচ্ছে জ্যামিতির প্রবলেম। জিনিসটা শুনতে খুব উইয়ার্ড লাগবে, এটা আমি এটা জানার পর খুব অবাক হয়েছিলাম আর কি। সো বেসিক্যালি আমার এই যে ইলেকট্রিক্যালের টাওয়ারগুলো এরকম থাকে না, অনেক উঁচা উঁচা টাওয়ার, ওগুলোর মধ্যে দিয়ে ট্রান্সমিশন কেবলগুলো যায়। জি স্যার। সো আমরা আরো একটা টাওয়ার আঁকি বোঝার সুবিধার জন্য। সো এখানে এখন এই যে আমার এই তারটা, এই তারটা তো অনেক কস্টলি, কপারের তার, তাই না? সো এই স্যার তারটা তো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় স্যার। অ্যালুমিনিয়াম একদম ব্যবহার বড় বড় টাওয়ার যেগুলা করে অনেক বড় বড়, এই যে কিন্তু কপারই বেশি ব্যবহার করে স্যার, খাম্বা না, কপারই ব্যবহার করে। রাস্তার পাশে যে খাম্বা থাকে ওগুলার কথা বলতেছি না, ওই যে বিশাল বিশাল কতগুলা লোহার টাওয়ার থাকে ওগুলার কথা বলতেছি। ওগুলাতে যে ট্রান্সমিশন কেবলগুলো লাগায় এগুলা কপার না? জি স্যার, ওগুলা হচ্ছে কপার ইউজ করে। হ্যাঁ। সো এটা হ্যাঁ তো স্যার। অনেক দামি জিনিস। সো কিন্তু আপনি যদি তাকান, দেখবেন যে তারগুলো এরকম সোজা না হয়ে কেন জানি এরকম বাঁকা বাঁকা করে লাগায় ওরা। ঝুলে। হুম। তো এরকম সোজা করে লাগাইলে মানে একটা স্যাগ স্যাগ তৈরি তার, করে স্যার। হ্যাঁ হ্যাঁ, সরি, স্যাগ স্যার, স্যাগ না থাকলে ইয়া করে না। স্যাক প্রতিটা না, তারের স্যাগ তৈরি করে স্যার, স্যাগ। স্যাক কি জিনিস? আচ্ছা, এটা নিয়ে আমার আইডিয়া নেই। স্যাক বলতে কি এসইসি স্যার স্যাক? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, তারের, জি স্যার, ওই আচ্ছা, সো যে যতটুকু ঝুলে আছে স্যার ওইটা এটা। আচ্ছা আচ্ছা, সো ওকে, সো এটা এটা কেন থাকতে হবে এটাই আমি মানে বলতে চাচ্ছি। স্যার, ওই সো কেবল তো স্যার আমার হচ্ছে যদি ধাতু এরকম হইতো, এরকম সোজা সোজা হইতো, তাহলে আমার খরচ অনেক কমে যাইতো না? এরকম বাঁকা বাঁকা হওয়ার কারণে অনেক বেশি কপার লাগতেছে না? তো জি স্যার, তারপরও কেন লাগতেছে। এরকম বাঁকা বাঁকা করে লাগে? স্যার আমার মতে স্যার, আমি স্যার, যেটা এটা তো যতদূর হচ্ছে জানি স্যার, যতদূর জানি সেটা হলো স্যার, এই দুই পোলের যে দূরত্ব আছে, হুম আমি যদি সোজা করে লাগাই, হুম হুম মানে বরাবর যদি লাগাই, হুম মাঝে মাঝে দেখবেন ঝড় বৃষ্টি বা ঠান্ডা গরমের সময়, হুম যদি ঠান্ডা হয় তখন তো সংকুচিত হয়, হুম হুম আবার যখন গরমের সময় হুম সেটা প্রসারিত হয়ে যায়, হুম আমার যে ডেনসিটি বা যাই হোক, হুম, তখন তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্স্যাক্টলি, খুবই আবার ভালো এমনও সময় রিজন। আছে স্যার, সো ঝড় একটু, যদি হয় স্যার, ঝড়ের কারণে এই তারটা ছিঁড়ে যেতে পারে, হুম হুম হুম, ওই কারণে সেটা স্যাগ দিয়ে ওরা সেই স্যাগ অনুযায়ী তারটা বেশি করে ঝুলে দেয় আর কি। ওকে। সো এটা খুবই ভ্যালিড রিজন, এবং এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং যারা টিম থাকে, ট্রান্সমিশন লাইন যারা ডিজাইন করে, তারা অবশ্যই এই জিনিসটা কনসিডার করে। কিন্তু আমি আপনাকে এমন একটা প্ল্যানেটে নিয়ে গেলাম, এমন একটা গ্রহে নিয়ে গেলাম যেখানে আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। ওইখানে কখনোই টেম্পারেচার চেঞ্জ হয় না, শীতকালেও যা গরমকাল, মানে শীতকাল গরমকাল নাই, ওখানে টেম্পারেচার চেঞ্জের কোনো বিষয় নেই, ওখানে কখনো ঝড় হয় না। ওইখানে যদি আপনি পাওয়ার ট্রান্সমিশন লাইন বানাইতেন, ওইখানেও কি আপনি ওইখানে তো তাইলে আর স্যাক দেওয়ার দরকার নেই নাকি? জি স্যার, এই থিওরিতে তো ওখানে আর স্যাক দেওয়ার প্রয়োজন নাই স্যার। কিন্তু না, আপনি যদি আপনি একটা প্ল্যানেটে, মানে একটা গ্রহে যদি এরকম ট্রান্সমিশন লাইন কানেক্ট করতে চান, ওই গ্রহটার তো একটা গ্রেভিটি আছে, মধ্যাকর্ষণের টান আছে না? হ্যাঁ স্যার। সো আপনি যতই চেষ্টা করেন, আপনি কখনো একটা তার সোজাভাবে ঝুলাইতে পারবেন না। তারটা অটোমেটিক্যালি কিছু না কিছু বেঁকে যাবে গ্রেভিটির টানে। সো আমরা যখন সিম্পলি আমাদের হাতের মধ্যে একটা রশি নিয়ে টান টান করে রাখি, তখন আমরা ইফেক্টটা বুঝি না, কারণ স্কেলটা অনেক ছোট। কিন্তু যখন এই বড় বড় পাওয়ার টাওয়ারগুলো, এগুলোর একটা থেকে আরেকটা তো প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার ডিস্টেন্সে থাকে, আর জিনিসগুলো অনেক জি ভারী। স্যার। সো এই গ্র্যাভিটির টানে এটা অটোমেটিক্যালি কিছুটা কি হয়ে যাবে, বেঁকে যাবে। আপনি চাইলেও এটাকে এভাবে সোজা করে লাগাইতে পারবেন না। সো এটা বেসিক্যালি স্যার
জিওমেট্রিক্যাল। কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন কপারের ওয়েট তো বেশি আর অ্যালুমিনিয়ামের ওয়েট কম, ডেনসিটি অনুযায়ী। হ্যাঁ, সো কম বেশি চাইলে যাই হোক হ্যাঁ, কিছু না কিছু ওয়েট তো আছে, ও তো ম্যাসলেস হইতে পারবে না, ওর তো কিছু না কিছু ওয়েট থাকবে, তাই না? সো যদি কোনো কিছুর ওয়েট থাকে তখন কখনোই আপনি ওকে এরকম পারফেক্টলি সোজা করে ঝুলাইতে পারবেন না আর কি, দুইটা টাওয়ারের মধ্যে। আপনাকে অবশ্যই এরকম কিছুটা মানে বাঁক রাখার জায়গা ওকে দিতে হবে, কারণ ওই যে গ্র্যাভিটির ইফেক্টটার জন্য। সো এটা কতটুকু দিতে হবে এটা অনেক জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো ওইটা আমাদের এখন চিন্তার বিষয় না। এখন দেখেন যদি এটা মানে এটা যদি বাঁকাই হয়, এটা যদি বাঁকাই হয়, এখন আমরা হচ্ছে ইন্ডাক্টরের স্ট্রাকচার দেখি। একটা পারফেক্ট ইন্ডাক্টর যদি কেউ বানায়, সে এভাবে এভাবে করে তারগুলাকে পেঁচায়, তাই না? সো এই তারটা খুব একটা নিরীহ তার, কিন্তু ওকে যখন এভাবে এভাবে করে পেঁচানো হয়েছে তখন সে ইন্ডাক্টর হয়ে গেছে সামহাও, তাই না? এই জি তারটার স্যার। কি কোনো স্পেশালিটি আছে? না, ওকে জাস্ট এভাবে পেঁচানো হয়েছে বলেই ও ইন্ডাক্টর হয়ে গেছে। সো বেসিক্যালি আমার একটা তার যদি পারফেক্টলি সোজা না হয়, একটুও যদি বাঁকা হয়, তাহলে ওর মধ্যে কিছু ইন্ডাকটেন্স চলে আসে। বুঝতে পারছেন? সো আমার আমার এই যে ট্রান্সমিশন লাইনগুলো তো অবশ্যই বাঁকা হইতে হবে, গ্র্যাভিটির কারণে হোক, টেম্পারেচারের কারণে হোক, ঝড় বৃষ্টির কারণে হোক, যে কারণেই হোক আমার ট্রান্সমিশন লাইনগুলো তো বাঁকা হইতে হবে। আর আমরা জানি বাঁকা হইলে ওর মধ্যে কিছু না কিছু ইন্ডাকটেন্স থাকবে। সো যখন এরকম মাইলকে মাইল এরকম বিশাল বিশাল তার বাঁকা হয়ে থাকে, তখন বেসিক্যালি এটা একটা ইন্ডাক্টর হিসাবে কাজ করে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে ওই শুধু ট্রান্সমিশন লাইনটাই একটা ইন্ডাকটিভ লোড। এই জন্যই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0 দেখা যায় যদি ট্রান্সমিশন লাইনটাতে পাওয়ার ফ্যাক্টরের জন্য কম্পেনসেশন না করে আর কি। আপনার বুঝতে কোয়েশ্চেন কি পারছি স্যার। আনসার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, সো আমরা যেখানে ডিসকাশন করতেছিলাম, সো আমার পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন তো ক্লিয়ার। আচ্ছা, আমি ভাবছিলাম যে একটা ম্যাথ করা যাবে, বাট আজকে কি টাইম আছে? না স্যার, আজকে আর ম্যাথ করেন না স্যার। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট একটা টপিক দেখে তাহলে আজকে বিদায় নিই। সো বেসিক্যালি আমরা এই ম্যাথটা করতে চাইছিলাম, এটা তাহলে নেক্সট ক্লাসে কোনো ফাঁকে করাই ফেলবো। সো আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের কনসেপ্টটা একটু দেখি, এটা জাস্ট থিওরি, এটার কোনো ম্যাথ ট্যাথ করাবো না। আপনাদের নেক্সট কোনো ক্লাস আছে নাকি? না স্যার, আজকে কোনো ক্লাস নেই। আচ্ছা অনেকক্ষণ থেকে তো করতেছি, যে আর ক্লাস নিলে স্যার পাগল হয়ে যাবো। আচ্ছা সে 4টা থেকে বসছি স্যার। আচ্ছা। সো আমরা আমার সমস্যা নাই স্যার, চলতে থাক। আচ্ছা, সো আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার বলে একটা জিনিস ডিফাইন করব। সো এখানে আমি যেহেতু বইয়ের মতো বোল্ড অক্ষরে লিখতে পারতেছি না, এই জন্য মানে কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য উপরে হচ্ছে ভেক্টরের সাইন দিচ্ছি, অথবা হচ্ছে এরকম একটা ক্যারেট দিতে পারি, উপরে ক্যারেট থাকলে এটা ভেক্টর আর কি। ঠিক আছে? সো এটা ভেক্টর বা কমপ্লেক্স নাম্বার। সো আমি কমপ্লেক্স পাওয়ার ডিফাইন করতেছি। কমপ্লেক্স পাওয়ার হচ্ছে জাস্ট একটা বানোয়াট জিনিস আমি বানাচ্ছি, আমার ইচ্ছা হয়েছে বানাচ্ছি। ঠিক আছে? কমপ্লেক্স পাওয়ার। সো কমপ্লেক্স পাওয়ার ইকুয়ালস টু হাফ, আমি যদি ভোল্টেজের যে আরএমএস ভ্যালুটা আছে সেটাকে যদি আমি ফেজর ফর্মে দেখি, ফেজর তো আপনারা নিশ্চয় জানেন যে ভোল্টেজটা নিব, ভোল্টেজের আরএমএস ভ্যালুটা নিব, দেন ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু ওই ভোল্টেজের ফেজটা নেব থেটা ভি, বা এটাকে আরও সংক্ষেপে এভাবেও লিখে ভি আর এম এস অ্যাঙ্গেল অফ থেটা ভি। সো এটাকে বলা হচ্ছে ভোল্টেজের ফেজর ফর্ম।
এই জিনিসটা সবাই জানেন তো নাকি? স্যার দ্বিতীয় জিনিসটা একটু মনে পড়েছে স্যার। আচ্ছা, সো দ্বিতীয় জিনিসটা হচ্ছে জাস্ট একটা কনভেনশন, ওই যে ওই কজ স্কোয়ারের মতো। ওইটার অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এটা VRMS e টু দি পাওয়ার মাইনাস জেড, এটা ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা সাইনোসোডিয়াল ভোল্টেজ বা কারেন্টকে আমরা ফেজর ফর্মে প্রকাশ করলে এভাবে প্রকাশ করি আর কি। সো বেসিক্যালি আমার ভিটিটা যদি এরকম হইতো, ভিএম সরি ভিআরএমএস ইন্টু √2 cos ওমেগা টি প্লাস ভিটি, সরি থেটা ভি। সো আমার ভিটি যদি এরকম হয়, সো আচ্ছা আমি আরও ফ্যামিলিয়ার ফর্মে দেখি, একদম প্রথম থেকে আসি। সো আমরা ভিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করি? ভিএম কস ওমেগা টি প্লাস থেটা ভি। এইটুক বুঝতে তো কারো প্রবলেম নাই, এই লাইন বুঝতে তো কারো প্রবলেম নাই। না স্যার। স্যার ওকে, সো আমরা একটু আগেই প্রমাণ করলাম যে VRMS ইকুয়ালস টু VM/√2, VRMS সমান VM/√2। তাহলে VM সমান কি লেখা যায়? √2 ইন্টু VRMS লেখা যায় না? √2 ইন্টু VRMS cos ওমেগা টি প্লাস থেটা ভি, জি স্যার। এটা লেখা যায়। সো এই ভিটিটাকেই হচ্ছে আরেকটা ফরম্যাটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা প্রকাশ করে, যাতে ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয় আর কি। অন্য মানে অন্যান্য হিসাবগুলো যাতে খুব সহজে করা যায়, অনেকটা ডিসির মতো করে যাতে হিসাব করা যায়, এই জন্য এটাকে আরেকটা ফরম্যাটে প্রকাশ করে। সো এই ফরম্যাটটা হচ্ছে ফেজর ফর্ম। সো ফেজর ফর্মে যদি আমি ভিটাকে লিখি, তাহলে ভি ইকুয়ালস টু হবে VRMS, জাস্ট আমি এটার আরএমএস পার্টটা নিব, অ্যাঙ্গেল থেটা ভি। সো আচ্ছা, আমি ফার্স্টে এক্সাক্ট ম্যাথমেটিক্যাল জিনিসটা লিখি, ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ভি। সো এইটাই হচ্ছে আমার ফেজর ফর্ম, ঠিক আছে। আমি এই এই জিনিসটাকেই এটার সাহায্যে প্রকাশ করি আর কি। সো এটার এক্সাক্ট ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাও হয় নাই আমার। আর ই মানে রিয়েল পার্ট অফ VRMS ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ভি। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করি। এখন আপনি বলতে পারেন যে কি সব পাগল হয়ে গেছে নাকি, মাথা খারাপ হয়ে গেছে নাকি, এটার সাথে তো এটার কোনো মিল নাই, এটার থেকে এটা কিভাবে আসলো, তাই না? সো ওইটাও প্রুফ করা যাবে, এটা থেকে এটা কিভাবে আসলো। সো আর ই VRMS, এখন এটার জন্য আপনার একটা ম্যাথমেটিশিয়ানের সাহায্য নিতে হবে, ওর নাম হচ্ছে অয়লার। সো অয়লার বলে গেছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ইকুয়ালস টু কস থেটা মাইনাস, সরি অয়লারের সূত্র আমি ভুলে গেছি, ই টু দি পাওয়ার জে থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস জে সাইন থেটা। এই জিনিসটা দেখছেন না অয়লারের সূত্র? এটা কোথাও না কোথাও জি দেখা স্যার যাবে। দেখছি। সো ওই ফর্মুলাটাই আমরা স্যার এখানে। দেখছি কিন্তু পরিচিত নাই স্যার এটার সাথে। হুম, সো বেসিক্যালি এটা হচ্ছে অয়লার প্রমাণ করছে। অয়লার এটা কিভাবে প্রমাণ করছে এটা আমাদের দেখার বিষয় না, অয়লার যেহেতু বলছে এটা ঠিক, আমরাও জানি এটা ঠিক, ঠিক আছে। জি সো স্যার। এখন ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ভি, তাহলে এখানে আমার এই যে থেটার জায়গায় কি আছে, মাইনাস থেটা ভি আছে। সো ওইটা আমরা বসাই দিই। সো কস অফ মাইনাস থেটা ভি প্লাস জে সাইন অফ মাইনাস থেটা ভি, ঠিক আছে। দেন real part of
real part of VRMS. So আমরা জানি cos মাইনাস থিটা যা cos থিটাও তা, সো সিম্পলি এটাকে cos থিটা v লেখা যায়, কিন্তু sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা, সো এখানে এই সাইনটা মাইনাস হয়ে যাবে যে sin থিটা v। ঠিক আছে, এইটুক সবাই বুঝছেন? cos এর ভিতর মাইনাস থাকলে সেটা বাদ দিয়ে দেওয়া যায়, জি স্যার, sin কস এর ভিতর, সবসময় মাইনাস খেয়ে ফেলে। হ্যাঁ, আর sin এর মাইনাসটা বাইরে আসে। সো এখন আমার সমান RE, তাহলে VRMS টা যদি গুণ করে দিই, VRMS cos theta v মাইনাস VRMS sin theta v। এখন দেখেন আমি অ্যাকচুয়ালি এখানে theta v টা একটু ভুল লিখছি, এটা হবে ওমেগা টি প্লাস theta v, মানে cos এর ভিতর যে অ্যাঙ্গেলটা আছে সেটা পুরোটা হবে। সো theta v যেখানে যেখানে লিখছি সেখানে যেখানে জাস্ট ওমেগা টি প্লাস theta v হবে আর কি। সো এই জায়গায়ও হচ্ছে ওমেগা টি প্লাস থিটা ভি, তাহলে এই জায়গায়ও ওমেগা টি প্লাস থিটা ভি। সো এখন দেখেন আমি যদি এটা রিয়েল পার্টটা নিই, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। দেখেন এটা রিয়েল পার্টটাই হচ্ছে বেসিক্যালি আমি অরিজিনালি যেখান থেকে শুরু করছিলাম সেটা না, এই যে ভিটি না। জি স্যার। সো এই জিনিসটাকেই আমি এই যে বিআরএমএস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি প্লাস থেটা ভি, এটাকে আমরা সংক্ষেপে এটাকে আমরা ফেজর ফর্ম নাম দিছি, মানে এইটা আর এটা যে একই জিনিস এটা তো বুঝছেন। সো এখন হচ্ছে আমরা জাস্ট একটা কনভেনশন দেখব। কনভেনশনটা হচ্ছে আমার এখানে টি মি কি থাকে ম্যাটার করে না, আমার জন্য যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ভিআরএমএসটা আর এই থেটা ভিটা কত। সো এই থেটা ভিটা যদি আমি বলতে পারি আর ভিআরএমএসটা যদি বলতে পারি, এখানে থেটা ভি এর মান বসাই দিব, এখানে ভিআরএমএস এর মান বসাই দিব, আর আমরা ধরে নিব যে আমরা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছি সেটা সবসময় সেম, মানে ওমেগা সবসময় সেম। তাহলে আমি জাস্ট এই দুইটা নাম্বার দিয়ে আমার আরএমএস ভ্যালু কত আর ফেজ কত, এই দুইটা নাম্বার দিয়ে এই জিনিসটাকে প্রকাশ করতে পারতেছি না। যেহেতু এই দুইটা নাম্বার দিয়েই ওকে এই পুরা ইকুয়েশনটাকে প্রকাশ করা যাচ্ছে, সেই কারণে এই ফরম্যাটটাকে বলা হচ্ছে ফেজর ফর্ম, মানে এই জিনিসটাকে সংক্ষেপে ফেজর ফর্মে এভাবে প্রকাশ করে ওর ভিআরএমএসটা বাইর করে নিয়ে আসবো, ওর থেটা ভিটা বাইর করে নিয়ে আসবো। তো বেসিক্যালি ম্যাথমেটিক্যালি এই জিনিসটা হচ্ছে এটা, কিন্তু এটাকে আমরা সংক্ষেপে ভিআরএমএস অ্যাঙ্গেল অফ থেটা ভি এভাবে লিখি। ঠিক আছে, ফেজর ফর্ম কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা আমরা ফেজর ফর্ম ইউজ করতেছি। সো এস একটা কমপ্লেক্স পাওয়ার, হাফ ভি কে ভোল্টেজকে আমরা ফেজর ফর্মে রাখছি। তারপর ফেজর ফর্ম আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা টি, এটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার, এই যে কস থেটা প্লাস জে সাইন থেটা, তাই না? এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো এই কমপ্লেক্স নাম্বারটার যদি আমরা কনজুগেট নিই, ই টু দি পাওয়ার, তাহলে এটা যদি আমার অরিজিনাল কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা, তাহলে এটা হবে কস থেটা মাইনাস জে সাইন থেটা, মানে আমার এই পোর্শনটা তখন নেগেটিভ হবে আর কি, জে এর কোএফিসিয়েন্টটা নেগেটিভ হবে, কমপ্লেক্স নাম্বারের কোএফিসিয়েন্টটা নেগেটিভ হবে। সো বেসিক্যালি আমি কারেন্টের একটা কমপ্লেক্স কনজুগেট নিব আর ভোল্টেজটা নিব, দুইটাকে গুণ করলে যা হবে সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার।
আচ্ছা, এই টপিকটা আপনারা অপশনাল হিসাবে চিন্তা করতে পারেন। ওই যে অ্যাপারেন্ট পাওয়ার আর এভারেজ পাওয়ার আমাকে ডেফিনিটলি বুঝতে হবে। তো এই টপিকটা আচ্ছা মোটামুটি অপশনাল চিন্তা করতে পারেন। এটা না আচ্ছা বুঝলে স্যার, খুব আমরা হতাশ হওয়ার কিছু নাই আর কি। স্যার হুম, হুম, হুম। বলছিলাম কি, আমরা তো আমাদের হচ্ছে হিসাবের জন্য হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার আর হচ্ছে এভারেজ পাওয়ার, রিয়েল পাওয়ার এগুলা হিসাব করলাম, হুম। কিন্তু আমার এই যে পাওয়ারের হচ্ছে কনজুগেট পাওয়ার এইসব কি জন্য বের করতে হবে, কোন হিসেবে লাগবে স্যার? আচ্ছা, সো ওইটাতেই আসতেছিলাম। সো পুরা স্টোরিটা না শুনলে আসলে বুঝবেন না আর কি। আচ্ছা স্যার। সো এটা হচ্ছে আমি একটা জিনিস বানাচ্ছি, কিন্তু শুধু শুধু তো আর আপনাকে পেইন দেওয়ার জন্য তো আর বানাচ্ছি না। এটার একটা এন্ড রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি কাজে লাগবে। ঠিক আছে? ওকে। সো আচ্ছা, আমি নিজেই হারাই গেছি, কোথায় যাইতে হবে একটু দেখে নিই। সো ভিআরএমএস থেটা ভি, আরএমএস থেটা আই। আচ্ছা, সো আমার এই ফেজরটাকে আমরা এইভাবে ভেঙে লিখবো আর কি, যাই হোক আর কিছুই না। সো হাফ, যেহেতু ভিটাকে ভেঙে লিখতেছি তাহলে আর ফেজর থাকতেছে না, মানে এটা আর কমপ্লেক্স নাম্বার থাকতেছে না, এটা জাস্ট ভি এর মান, মানে ভিআরএমএস। আর অ্যাঙ্গেলটা আমরা জানি থেটা ভি। আর আই এর মান হচ্ছে আইআরএমএস। কিন্তু এখানে যেহেতু কনজুগেট করা আছে, যে স্টার সাইন দেওয়া আছে, সো এটা লিখতে হবে মাইনাস থেটা আই। ঠিক আছে? সো হাফ ভিআরএমএস ইন্টু আইআরএমএস অ্যাঙ্গেল অফ থেটা ভি মাইনাস থেটা আই। সো আমরা জানি এটা আর কিছুই না, এটা হচ্ছে to half VRMS IRMS। বেসিক্যালি এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি এটাকে সিম্পল করে লিখছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই। যে একটু আগে যেটা বললাম, এইটাই হচ্ছে ফেজরের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখি। সো এটা লেখা যায় না, আমি অ্যাকচুয়াল জিনিসটাই লিখলাম আর কি। এটা হচ্ছে আমার পুরাটা হচ্ছে পাওয়ারের মান, এটা হচ্ছে পাওয়ারের অ্যাঙ্গেল। তো আমরা জানি ম্যাগনিটিউডটা এখানে বসে ই টু দি পাওয়ার মাইনাস যে অ্যাঙ্গেলটা এখানে বসে, সো ওমেগা টি প্লাস অ্যাঙ্গেলটা এখানে বসে। সো এই জিনিসটাকেই সংক্ষেপে লেখার ওয়ে হচ্ছে এম অ্যাঙ্গেল অফ এম অ্যাঙ্গেল আর কি। সো এই জিনিসটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ারলি দেখাই, তাড়াহুড়া করে দেখাইলে আসলে বোঝানো সম্ভব না। সো বেসিক্যালি আমার যদি এরকম একটা নাম্বার থাকে, কমপ্লেক্স নাম্বার এম ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি প্লাস এ। সো এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, ওর মানটা লিখি, অ্যাঙ্গেল সাইন দিই, আর এই অ্যাঙ্গেলটা এখানে নিয়ে এসে বসাই দিই। সো এখন দেখেন আমার এই যে শর্টকাট ফর্মটাই এখানে লেখা আছে, উপরের লাইনে লেখা আছে শর্টকাট ফর্মে। সো নিচের লাইনে আমরা জাস্ট এটাকে এক্সটেন্ড করে অ্যাকচুয়াল ফরম্যাটে লিখলাম আর কি। বুঝতে সমস্যা আছে এখন? মানুষজন কি আছে, না বিরক্ত হয়ে চলে গেছে? স্যার আছি স্যার। আসি স্যার। আচ্ছা, সো আমি এই ফেজর ফর্মটাকে সিম্পলি এভাবে লিখলাম, এই অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ফরম্যাটে লিখলাম। তাহলে ইকুয়াল টু হাফ ভিআরএমএস আইআরএমএস, আমরা হচ্ছে এখন অয়লারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, কস ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই প্লাস জে সাইন
আচ্ছা আমি হচ্ছে এখানে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এই হাফগুলো আসলে দরকার নেই, হাফগুলো ভিএমআইএম ইউজ করলে দরকার হইতো, তো আমরা তো আরএমএস ইউজ করতেছি, তাই না? সো হাফগুলো দরকার নেই। স্যার হাফগুলা কি বাদ যাবে স্যার সব? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ওই যে দেখলাম স্যার এস ইকুয়ালস টু কি ছিল, ভিআরএমএস এস আই। ইকুয়াল টু হাফ ভিআই ভিআইআই। সো আচ্ছা আমরা হচ্ছে একদম ইনিশিয়াল ইকুয়েশনটাতে যাই, পি ইকুয়ালস টু হাফ ভিএমআইএম কস থেটা ভি মাইনাস থেটা আই, এরকম ছিল না? সো এরপর জি আমরা স্যার। এখানে মান বসায় এটাকে ভিআরএমএস আইআরএমএস করে ফেলছিলাম, তখন তো এই হাফটা চলে গেছে না? জি স্যার। সো ওই জন্য আমি আরএমএস ভ্যালুগুলো ইউজ করলে আর এই এক্সট্রা হাফটা দিতে হয় না, ফেজর ফরম্যাটেও দিতে হয় না। সো আমরা ফেজর যেখানে ডিফাইন করছি একটু আগে আগের পেজে, আগের পেজটাতে কি যাওয়া যাবে? হাই হাই, ডকুমেন্টস পেজ 3 ওপেন হয় না কেন? আচ্ছা বাদ দি, পেজ 2তেই থাকি। সো বেসিক্যালি আপনার যখন আমি ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করব তখন এখানে ভিএম দিতে হবে না, এখানে জাস্ট ভিআরএমএস দিলেই হবে। সো ভিএম দিলে একটা হাফ দিতে হইতো, ভিআরএমএস দিলে হাফটা আর দিতে হবে না, ঠিক আছে? সো কমপ্লেক্স পাওয়ারের ডেফিনেশনে অ্যাকচুয়ালি এটা মডিফাই করে দিই। সো এই হাফটা আসছে কারণ এখানে ভিএম আইএম এইভাবে চিন্তা করছে। সো এখানে যদি আমি ভিআরএমএস নিয়ে আসি তাহলে আইআরএমএস স্টার এভাবে দিতে হবে। সো আমি যখন আরএমএস ভ্যালুগুলো নিয়ে আসব তখন আর হাফটা দিতে হবে না, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। জি স্যার বুঝতে পারছি। সো এখানে হচ্ছে জে সাইন ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই। স্যার যে সামনে হচ্ছে এবার হচ্ছে সাইনের সামনে এটা মাইনাস হবে না স্যার? এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এই জায়গায় কোনো মাইনাস সাইন নাই, না স্যার। ই টু দি পাওয়ার জে থেটা, তাহলে ই টু দি পাওয়ার জে থেটা হইলে কস থেটা প্লাস জে সাইন থেটা হবে। তো এখানে যদি মাইনাস থাকতো তাহলে কস থেটা মাইনাস জে সাইন থেটা হইতো, বুঝতে পারছেন? ই টু দি পাওয়ার জে থেটা হচ্ছে কস থেটা প্লাস জে সাইন থেটা, আর ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা হচ্ছে কস থেটা মাইনাস জে সাইন থেটা। সো আপনি যেটা বলতেছেন এখানে মাইনাস হইতো যদি এখানে আগে একটা মাইনাস সাইন থাকতো, তো এখানে তো কোনো মাইনাস সাইন নেই, বুঝতে পারছেন? ওকে, লেখাটা বাঁকা হয়ে গেছে কেন আল্লাহ জানে। যাই হোক, আমরা পরের লাইনটা অন্তত সোজা করে লেখার চেষ্টা করি। সো ইকুয়ালস টু ভিআরএমএস আইআরএমএস কস ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই প্লাস জে ইন্টু ভিআরএমএস আইআরএমএস সাইন ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই। সো এই পাশে হচ্ছে আমার কমপ্লেক্স পাওয়ার, যেটা আমরা ডিফাইন করছি ওই যে কমপ্লেক্স পাওয়ার। এখন ইন্টারেস্টিং জিনিস কি দেখেন, আমরা জানি ভিআরএমএস আইআরএমএস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, তাই না? এটা হচ্ছে আমরা ওই যে মাথা ক্যারেট ছাড়া এস আর কি, অ্যাপারেন্ট পাওয়ার যেটা। এটা কি মনে আছে যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস যে অ্যাপারেন্ট পাওয়ার পাইছিলাম?
হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তারপর দেখেন আমার এই যে কস বিআরএমএস আইআরএমএস এর সাথে কস থেটা ভি মাইনাস থেটা আই গুণ করে দিলে এই জিনিসটা হচ্ছে আমার ছিল অ্যাভারেজ পাওয়ার। ঠিক আছে, এই পুরা জিনিসটা হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। এই পুরা জিনিসটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তাহলে আমার কমপ্লেক্স পাওয়ারের শুধু রিয়েল পার্টটা যদি আমি নিই, তাহলে আমি কি পাচ্ছি? অ্যাভারেজ পাওয়ার পাচ্ছি। আবার শুধু রিয়েল পার্টেও যদি আমি পাওয়ার ফ্যাক্টরটা বাদ দিয়ে দিই, তাহলে আমি অ্যাপারেন্ট পাওয়ার পাচ্ছি। আর যেটা বাকি আছে, তো আর আমার অ্যাপারেন্ট পাওয়ার এভারেজ পাওয়ার থেকে অ্যাপারেন্ট পাওয়ারটা বাদ দিয়ে দিলে যা থাকতেছে সেটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। এখন ইন্টারেস্টিংলি আরেকটা টার্ম বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এটা জে ভিআরএমএস আইআরএমএস ইন্টু সাইন ওমেগা টি প্লাস থেটা ভি মাইনাস থেটা আই। তো এখানে বেসিক্যালি আমরা ওমেগা টি গুলাকে ইগনোর করতে পারি, ফেজর ফর্মে ওমেগা টি গুলাকে ইগনোর করে আর কি। সো এই যে ভিআরএমএস আইআরএমএস সাইন থেটা ভি মাইনাস থেটা আই যেটা থেকে গেছে, এটা হচ্ছে আমার রিয়েক্টিভ পাওয়ার। সো এটা হচ্ছে আমার রেজিস্টিভ পাওয়ার। আর আমার এই যে ইমাজিনারি নাম্বারের সাথে গুণ হয়ে যে পাওয়ারটা আসছে, এটা হচ্ছে আমার রিয়েক্টিভ পাওয়ার। এর মানে হচ্ছে এই এই যে পাওয়ারটা, এটা অ্যাকচুয়ালি আমার ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে আমার ইন্ডাস্ট্রির যেই ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে সেগুলাতে স্টোর হচ্ছে, কিন্তু নেক্সট সাইকেলে আবার আমার জেনারেটরের মানে ট্রান্সমিশন লাইন হয়ে আবার আমার জেনারেটরের মধ্যে ফেরত আসতেছে। সো বেসিক্যালি এই পাওয়ারটা আমি আমার পাওয়ার স্টেশন থেকে ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছি, কিন্তু সে পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্ট না করার কারণে সে পাওয়ারটা আমাকে আবার ফেরত পাঠাচ্ছে। সে পাওয়ারটা আমার থেকে নিল, বললো যে আমি তোমার থেকে জিনিসটা কিনছি, কিনে সে ইউজ না করে আবার ফেরত দিয়ে দিছে। এখন ফেরত পাইছি ভালো কথা, কিন্তু এটা কি আমার ট্রান্সমিশন লাইনের জন্য ভালো? সে আমার থেকে জিনিসটা কিনে নাই, হুদায় নিল কেন, হুদায় ফেরত দিল কেন? বুঝতে পারছেন? সো রিয়েক্টিভ পাওয়ারটা হচ্ছে আমার ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডের কারণে হয়। সো আপনার বিল্ডিংয়ে বা আপনার ইন্ডাস্ট্রিতে যদি পাওয়ার ফ্যাক্টরের মানটা 1-এর কাছাকাছি না হয়, তাহলে রিয়েক্টিভ পাওয়ারটার মান অনেক বেড়ে যাবে। সো রিয়েক্টিভ পাওয়ারের মান বেড়ে গেলে কি হবে, আপনার বেসিক্যালি ওয়াট মিটারে আপনার ইলেকট্রিকের বিল আসতেছে না, কিন্তু আপনি ওই কারেন্টটা ঠিকই টানতেছেন ট্রান্সমিশন লাইন থেকে। সো ট্রান্সমিশন লাইনের উপর এক্সট্রা একটা প্রেশার পড়তেছে না, আপনি পাওয়ার ইউজ করতেছেন না, কিন্তু পাওয়ারটা নিয়ে আসতেছেন আবার ফেরত দিচ্ছেন, নিয়ে আসতেছেন আবার ফেরত দিচ্ছেন। এই জন্যই হচ্ছে গভর্নমেন্ট বা পাওয়ার গ্রিড কোম্পানিগুলা আপনাকে হচ্ছে আপনি যদি ইন্ডাস্ট্রি চালান, বলে দেয় যে পাওয়ার ফ্যাক্টর তুমি এর নিচে রাখতে পারবে না, এর নিচে রাখলে বহুত সমস্যা আছে, তোমাকে ফাইন করব। কারণ হচ্ছে তোমার বিল উঠবে না, কিন্তু আমার ট্রান্সমিশন লাইনের উপর তো ঠিকই স্ট্রেস আসতেছে। বুঝতে পারছেন ঘটনাটা? সো আমার এই কমপ্লেক্স পাওয়ারটা আমরা এই জন্যই ডিফাইন করলাম, কারণ এটার মধ্যে পাওয়ারের সবগুলা কম্পোনেন্ট আছে। অ্যাকচুয়ালি আমার অ্যাপারেন্ট পাওয়ারটা আছে, আমার এভারেজ পাওয়ারটা আছে, দেন আমার হচ্ছে রিয়েক্টিভ পাওয়ারটাও আছে। সো কমপ্লেক্স পাওয়ারটা আমি কেন ডিফাইন করছি, এটা কি ক্লিয়ার হয়েছে এখন? স্যার। ওকে। সো আর একটা জিনিস দেখতে পারেন, এই যে কমপ্লেক্স পাওয়ারটাকে আমরা, স্যার হ্যাঁ বলেন স্যার। কমপ্লেক্স পাওয়ারটাকে আমরা জাস্ট দেখেন, যেহেতু এটা জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার, প্রথমটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার,
প্লাস জে ইন্টু রিয়েক্টিভ পাওয়ার সো এটা হচ্ছে আমার কমপ্লেক্স পাওয়ার। সো এখানে রিয়েল পাওয়ারের ভিতর আবার দুইটা পার্ট। সো রিয়েল পাওয়ারকে আমরা পি বলতে পারি, যে আর রিয়েক্টিভ পাওয়ারকে কিউ বলতে পারি। আর দেখেন রিয়েল পাওয়ারের ভিতর একটা কজের অ্যাঙ্গেল কস থেটা আছে, মানে হচ্ছে রিয়েল পাওয়ারকে এটা এস এর উপর হেড, মানে এটা কমপ্লেক্স পাওয়ার। আর এই এস ইন্টু কস থেটা লেখা যায়। সো এই এসটা যেটার মাথায় হেড নাই, এটা হচ্ছে জাস্ট অ্যাপারেন্ট পাওয়ার, মানে বিআরএমএস ইন্টু আইআরএমএস। সো রিয়েল পাওয়ারকে এস কস থেটা লেখা যায় যে কিউ। সো এই যে এস কস থেটা, এটা হচ্ছে বেসিক্যালি আমার, এটাকে আমি এক্স এক্সিসে বসাইতে পারি। আর এই যে কিউ যেটা আছে সেটাকে আমি ওয়াই এক্সিসে বসাইতে পারি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা থেটাটা এখানে পাবো। সো এইটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল। সো এদিকে আমরা দেখব রিয়েল পাওয়ার, এদিকে দেখব রিয়েক্টিভ পাওয়ার। আর এইখানে এই এই জিনিসটার মানটা আসবে হচ্ছে আমার এস। এই যে দেখেন এস কস থেটা করলে এখানে পিটা চলে আসবে, ঠিক আছে। সো এই একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমি একটা সার্কিটের টোটাল পাওয়ারের অবস্থা, কতটুকু রিয়েক্টিভ পাওয়ার যাচ্ছে, কতটুকু এভারেজ পাওয়ার যাচ্ছে, কতটুকু অ্যাপারেন্ট পাওয়ার যাচ্ছে, কতটুকু লিডিং ল্যাগিং হচ্ছে, সব ইনফরমেশন আমার একটা পাওয়ার ট্রায়াঙ্গেলের ভিতর চলে আসছে। সো অনেক সময় হচ্ছে আমরা পাওয়ারকে এরকম পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়েও প্রকাশ করি আর কি। সো হোপফুলি অনেকগুলো কমপ্লেক্স ম্যাথমেটিক্স এখানে চলে আসে, কিন্তু আইডিয়াগুলো আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক দরকার। বিশেষ করে পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার জন্য আমাদের তো পাওয়ার অ্যানালাইসিস কিভাবে করে, বেসিক এবিসিডি তো জানতে হবে, তাই না? তো এই জন্যই হচ্ছে এই জিনিসগুলো দেখাইলাম। সো আপনারা যদি এই ক্লাসের অ্যাপারেন্ট পাওয়ার এভারেজ পাওয়ার পর্যন্ত মোটামুটি বুঝে থাকেন, এবং এই যে পাওয়ার ট্রায়াঙ্গেলের যে জিনিসটা দেখাইলাম এটা যদি মোটামুটি 50%ও বুঝে থাকেন, আমার মনে হয় আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার জন্য রেডি আর কি। তো পাওয়ার ট্রায়াঙ্গেলের জিনিসগুলো এখানে আরো ইন ডিটেলস বলা আছে, আপনারা এগুলো। স্যার পাওয়ার ট্রায়াঙ্গেলটা মনে হচ্ছে আরো একদিন হচ্ছে একটু বললে ভালো হবে স্যার। ওকে, আমি এই হচ্ছে যে আরো লাস্টে যেটা হচ্ছে আমাদের বললেন স্যার, এটা নিয়ে যদি আমাদের হচ্ছে এই পাওয়ার ইলেকট্রনিক্স এর হচ্ছে কাজ থাকে স্যার আরো বেশি মানে বেশি পরিমাণ, হুম, তাহলে স্যার আরেকদিন একটু রিপ্লাই দিন স্যার, এটা আচ্ছা। রিপিট সো করেন স্যার। আমরা হচ্ছে পরবর্তীতে টাইম থাকলে একটা এক্সট্রা মানে পাওয়ার আজকে যে ট্রায়াঙ্গেলটা শেষের হচ্ছে। দিকে এটা বুঝাইলেন তো স্যার, হুম সব মানে প্রথম দিকে একটু বুঝতে পারছি, কমপ্লেক্স পাওয়ারের প্রথম অংশগুলো বুঝলাম, হুম এই হুম, শেষের দিকে আসে কেমন জানি খিচুড়ি খিচুড়ি ভাব লাগতেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ফর তাহলে খিচুড়ি স্টার্টার্স খাই ফেলো। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই পাওয়ার কমপ্লেক্স পাওয়ারের কনসেপ্টটা এখানে তো লিখাই আছে, তাই না? আলেকজান্ডার সাদিকুর বইতে খুব সহজভাবে লেখা আছে। আর আমিও কিছু একটা বললাম। তো আমি যেটুক বলছি সেটার সাথে এখানে যা লেখা আছে সেটা পড়ে একটু মিল পান কিনা দেখবেন আর কি। দেখবেন অনেক কিছুই অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি এই চ্যাপ্টার 11টা খুব ভালো মতো পড়েন। এটা শুধু পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য না, আপনার পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের জন্য নেসেসারি আর কি এই চ্যাপ্টার 11টা, ঠিক আছে। সো আর এই জিনিসগুলো হচ্ছে এমন না যে ক্লাসের মধ্যে ইন ডিটেল প্রত্যেকটা জিনিস আপনাকে ইন ডিটেল বুঝাইতে গেলে বিশাল মহাকাব্য হয়ে যাবে আর কি। সো আপনাকেও কিছুটা এফোর্ট দিতে হবে, কিছুটা বই পড়ে আসতে হবে, দেন কোয়েশ্চেন করতে হবে। যেমন আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করলেন, কেন হচ্ছে পাওয়ার লাইন থেকে পাওয়ার নিলে পাওয়ার ফ্যাক্টর তো 1 হওয়ার কথা, কিন্তু ইনিশিয়ালি কেন 1 চাইতে কম থাকে। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো যাতে মাথায় আসে আর কি। সো এটার জন্য তো আপনাকে টেক্সটটা অন্তত পড়তে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেউ তো সহমত ভাই বলে না। আচ্ছা যাই হোক। জি স্যার। আচ্ছা লাভবাহিক। আচ্ছা। সো ঠিক আছে, তাহলে আমি আহ, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আর কি। রেকর্ড অফ করি।